হ্যাঁ বল, আগের দিনের পড়া থেকে কি প্রবলেম আছে? বলছি। কি সব ঠিকঠাক আছে? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা। বলছি পাবে। প্রবলেম যেটা সেটা হচ্ছে যে স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া হুম। ইকুইলিব্রিয়ামে যাচ্ছে কি করে? স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া ইকুইলিব্রিয়ামে যাচ্ছে কি করে? না, সব স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যে ইকুইলিব্রিয়ামে যাবে তার কোনো মানে নেই। আম, আচ্ছা, এটা আমরা আজকে আরেকটু বিস্তারিত বলবো, ওখানে আমাদের কনটেক্সটে আসবে এটা। তখন বলে দেবো কোন। অন্য প্রশ্ন করে আমি এটা নিয়ে কথা বলবো কোন। আর পরাবর্ত প্রক্রিয়ার কি প্রত্যেকটা স্টেপে ইকুইলিব্রিয়াম মেনটেন করছে? হুম হুম। তার মানে সেটাই তো বলা হয়েছিল না পরবর্তী প্রক্রিয়া যখন আমরা ডিফাইন করেছি। মানে আমি বলছি পরাবর্ত প্রক্রিয়া মানে আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না আমি বলছি তাহলে এস মানে ডেল এস ইউনিভার্স ইজুয়াল টু জিরো যদি এটা এটা দিয়ে দেয়, হুম। তাহলে এটা থেকে মানে এটা থেকে কি বোঝা যাচ্ছে যে এটা সাম্য অবস্থা কোনো প্রক্রিয়া, তাই তো? মানে যদি আমাকে এরকম বলে মানে এটা কোনো। এরকম করে যদি আমাকে সমস্ত কেস কনসিডার করতে হয়, তাহলে আমাকে বলতে হয় ইদার কোনো রিভার্সিবল প্রক্রিয়া ঘটছে, হুম। হয় অর কোনো সিস্টেম সাম্যাবস্থায় রয়েছে। কোনো সেই অর্থে মানে এখন সিস্টেম সাম্যাবস্থায় রয়েছে, এটাই কিনা। বা মানে রিভার্সিবল মানে হ্যাঁ, মানে দুটোর ক্ষেত্রেই ডেল এস সিস্টেম মড ডেল সিস্টেম এস না। সিস্টেম সমান মড ডেল এস সারাউন্ডিংস, এটা হবে তো এই দুটোর ক্ষেত্রেই? আরেকবার বল। মানে কোনো পরাবর্ত প্রক্রিয়া বা কোনো এমন প্রক্রিয়া যেটা ইকুইলিব্রিয়াম আছে, এই দুটোর ক্ষেত্রেই মড ডেলের সিস্টেম ইজ ইকুয়াল টু মড ডেলের অ্যারাউন্ডিং হবে তো? হ্যাঁ, হবে। আচ্ছা। বাট এটা হলে উল্টোটা বলা যাবে না কিন্তু, কারণ তুই একটা রেস্ট্রিক্টিভ হ্যাঁ হ্যাঁ, কন্ডিশন বলছিস। ঠিক আছে। হ্যাঁ মানে এটা হলে উল্টোটা মানে পরাবর্তটা তো হবে মানে মড ডেলের সিস্টেম না না সমান না না মড না না, ডেলের তুই তুই সারাউন্ডিংস। এখান থেকে একটা কনক্লুশন বের করছিস এরকম করে যে মানে তুই সিম্পলি বলছিস যে ডেল এস ইউনিভার্স ইকুয়ালস টু জিরো। এখান থেকে তুই বলছিস তাহলে ডেল এস সিস্টেম মড ইকুয়ালস টু ডেল এস সারাউন্ডিং, হুম এই তো। হুম। কিন্তু এইটা হলেই এটা হবে না কিন্তু, বুঝতে পেরেছিস? এইটা হলে এটা হবে সবসময়, কিন্তু এইটা হলে এটা হবে না, কারণ এটার মানের উপর ডিপেন্ড করছে। ধর ডেলের সিস্টেম 5, ডেলের সারাউন্ডিংস 5, তাহলে ডেলের ইউনিভার্স কিন্তু 10। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মানতে পারি। বুঝতে পেরেছিস তো? ওটা আমি সেটাই বলতে চাই এখানে। মানে ওটা মাইনাসটা বলে আমি মডটা দিয়ে বলছি। ঠিক আছে, হ্যাঁ, তুই মাইনাসটা মডটা দিয়ে দিয়ে বললে বলার সময়, না না, মডটা দিয়ে বললে তেমন আহ, সমস্যা নেই, কিন্তু মডটা দিয়ে বলার সময় খেয়াল রাখ যে আরো অনেকগুলো পসিবিলিটির মধ্যে ঢুকে যাচ্ছে কিন্তু তুই যখন মড দিয়ে বলছিস। হ্যাঁ। হুম। আচ্ছা আচ্ছা। আর তাহলে মানে আমি বলছি যে তাহলে জি, ওই যে আগের দিন যে জিটাকে এস্টাবলিশ করলে সেইখানে হুম। দেখলাম যে টি ইকুইলিব্রিয়াম সমান ডেল এইচ ডেল এস, মানে ইকুইলিব্রিয়াম সময় ওই অনুপাতটা সবসময় মেনটেন হয়ে চলছে যদি টিটা বৃদ্ধি পায় তো। আরেকবার বল, বুঝি আমি বুঝলাম না। মানে ইকুইলিব্রিয়ামে বেসিক্যালি কি হচ্ছে যদি আমি এটা জিজ্ঞেস করি, কেন ডেল ইউনিভার্সাল জিরো হচ্ছে? দেখ, খুব সিম্পলি বললে কেন ডেল ইউনিভার্স জিরো হচ্ছে সেটা তো অন্য প্রশ্ন, কিন্তু ফ্রি এনার্জিতে যখন আমি বলছি তখন আমি আসলে কি ধরার চেষ্টা করছি, পুরো ব্যাপারটা আসলে এনট্রপি দিয়েই কন্ট্রোল। যদি ইউনিভার্সাল রেসপেক্টিভ দেখি তাহলে পুরো ব্যাপারটা এনট্রপি দিয়েই কন্ট্রোল। দের ইজ নো আদার ফ্যাক্টর দ্যান এনট্রপি অফ দ্য ইউনিভার্স। ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে ইউনিভার্সের এনট্রপি কি করে চেঞ্জ হতে পারে হুম পুরো। এবং সেক্ষেত্রে তখন যখন আমরা সিস্টেমের উপর ফোকাস করছি, তখন আমরা দেখছি যে ওই আবার যেটা আমরা আগে যখন বলছিলাম যে স্পন্টিনিয়াসলি কি করে জাজ করব, যে হুম। কোয়ালিটি অফ এনার্জি কিভাবে পাল্টাচ্ছে, এটা একটা উপায়। আচ্ছা, একটু আরেকটা দাঁড়াও তো একটু। হুম,
হ্যাঁ বলো। হ্যাঁ, কোয়ালিটি অফ এনার্জি কিভাবে পাল্টাচ্ছে, মানে আমি বলতে চাইছি যে আহ, ধর সিস্টেম খানিকটা হিট প্রডিউস করে এনভায়রনমেন্টে ছেড়ে দিল, হুম। তাহলে সেইটা তো সিস্টেমের এন্ট্রপিকে কোনোভাবে বাড়ালো না, রাদার হ্যাঁ। এনভায়রনমেন্টের এন্ট্রপিকে বাড়ালো। এবং এনভায়রনমেন্ট এন্ট্রপি বাড়া মানে ইউনিভার্সাল এন্ট্রপিও এফেক্ট হচ্ছে, তা দিয়ে বাড়ছে এক হ্যাঁ। অর্থে। হ্যাঁ। তো সিস্টেম কতটা হিট ছাড়ছে, হিট মাইন্ডেড, ঠিক হুম আছে, হুম সেই হুম হিট হুম এনার্জিটা কোত্থেকে আসে, সিস্টেমের মধ্যেই হয়তো লেটস সে ফর কেমিক্যাল রিয়াকশন কোন একটা হুম বন্ড ব্রেক করছে, সেই হুম বন্ডের মধ্যে এনার্জিটা স্টোর ছিল কিন্তু, ঠিক আছে, এক অর্থে সেই হুম এনার্জিটা হিট এনার্জিতে, এই কোয়ালিটি অফ এনার্জি চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, হিট এনার্জি হিসেবে রিলিজ করে যাচ্ছে, চারিদিকে ডিসপার্স করে যাচ্ছে। তাহলে হুম। সেই এফেক্টটাকে ধরছি, প্লাস সিস্টেমের এন্ট্রপি ইন জেনারেল কতটা বাড়ছে, ডিরেক্ট সিস্টেমের ডিরেক্ট এন্ট্রপি কতটা বাড়ছে, ঠিক আছে। তো দুটো ফ্যাক্টর আমি নিচ্ছি এখানে বেসিক্যালি, একটা হচ্ছে সিস্টেম এনভায়রনমেন্টকে কিভাবে প্রভাবিত করছে, এনভায়রনমেন্ট এন্ট্রপি বাড়াচ্ছে না কমাচ্ছে, আর সিস্টেমের নিজের এন্ট্রপি কিভাবে চেঞ্জ হচ্ছে। ওই ডেল্টা এইচ ফ্যাক্টরটা হচ্ছে বেসিক্যালি সিস্টেম এনভায়রনমেন্টকে কিভাবে এফেক্ট করছে, এনভায়রনমেন্ট এন্ট্রপি বাড়াচ্ছে না কমাচ্ছে। আর ডেল্টা এস ফ্যাক্টরটা, ডেল্টা জি এর কথা বলছি আমি, ডেল্টা এস ফ্যাক্টরটা সেটা হচ্ছে সিস্টেমের এন্ট্রপি বাড়ছে না কমছে। তো দুটোই আসলে এন্ট্রপি রিপ্রেজেন্ট করছে কিন্তু এখন। তো আমাকে ইউনিভার্সাল এন্ট্রপি রেসপেক্টিভ পুরো ব্যাপারটাকে দেখতে হবে। বোঝা যাচ্ছে না, বোঝা আচ্ছা। যাচ্ছে না? হুম হুম। আচ্ছা। আর ওই হ্যাঁ মানে যেখানে বেসিক্যালি তাই জন্য এটা ওই ওই যেটা বললে যে হুম। ডিফারেন্সিয়েট ওই কি জানো আগে যেটা বলছিলে ওই এক্সাক্ট ডিফারেন্সিয়াল, ইনএক্সাক্ট ডিফারেন্সিয়াল। হ্যাঁ হ্যাঁ মানে এইটা তো বেসিক্যালি ওই ওই রকমটাই লাগছে শুনতে নাকি? না তো, এইটার সাথে ওর কোনো ও কানেকশন দেখতে পাচ্ছ না তুমি? আচ্ছা ঠিক আছে। না আগে দিন একটা জিনিস বলছে সেটা হচ্ছে যে আহ, অ- কোথায় গেল এটা? এটা হচ্ছে এই দাঁড়া বলছি কোথায় গেলো? এই অক্সিলারি কি এটা বলছিলেন আগের দিন? অক্সিলারি ভ্যারিয়েবল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ফান্ডামেন্টাল ভ্যারিয়েবল। হ্যাঁ এইটা একটা কি এটা হবে বলে দাও তো। না না না, ওর মধ্যে সেরকম কিছুই নেই। আমি তোকে বলতে চাইছি যে এই যে থার্মোডাইনামিক ভ্যারিয়েবল গুলো আমরা পড়ছি, তার মধ্যে ইন্টারনাল এনার্জি পড়েছি আমরা, আমরা এনথালপি পড়েছি, এন্ট্রপি পড়েছি, গিবস ফ্রি এনার্জি পড়েছি, এই চারটেই হ্যাঁ। আমরা মূলত পড়েছি এখন অব্দি। এর মধ্যে ইন্টারনাল এনার্জি আর এন্ট্রপিটাকে বলা হয় ফান্ডামেন্টাল ভ্যারিয়েবল, ঠিক আছে। হুম এটা এখন পুরোপুরি বোঝানো সম্ভব না, কিন্তু ফিজিক্যালি বুঝতে গেলে এরকম করে ভাবতে পারবি যে এই দুটো জিনিসকে আমরা সিস্টেমের সাপেক্ষে একটা অ্যাবস্ট্রাক্ট কোয়ান্টিটি হিসেবে ডিফাইন করেছি, যে যে ইউ হচ্ছে এইটা, সিস্টেমের মধ্যে যা এনার্জি যে সবটা মিলিয়ে অ্যাজ এ সিস্টেমের প্রপার্টি। এস হুম এর ক্ষেত্রটাও তাই, এস এর ক্ষেত্রটা আমরা আমাদের ক্ষেত্রে ওভাবে ডিফাইন করিনি, কিন্তু অ্যারোনক্স ওভাবে ডিফাইন করা হয়। ওই আর কি, যে মেজার অফ র্যান্ডমনেস, ঠিক আছে। বাদ হুম। বাকি গিভস ফ্রি এনার্জি বল বা এনথালপি বল, এগুলো সব আমরা আমাদের সুবিধার জন্য ডিফাইন করেছি ওইগুলোর ফর্ম হিসেবে। আচ্ছা। বুঝতে পারছো তো কি বলতে চাইছি আমি? তো হুম এই জন্য ওগুলোকে বলে ডিরাইভড ভ্যারিয়েবল বা অক্সিলারি ভ্যারিয়েবল, এনথালপি বল বা গিভস ফ্রি এনার্জি বল বা হেলমহোল্টজ ফ্রি এনার্জি বল। এগুলো হচ্ছে আমরা আমাদের সুবিধার জন্য ডিফাইন করে নিয়েছি কোনো একটা ক্রাইটেরিয়া ফিক্স করতে। যেমন এনথালপি কি জন্য ডিফাইন করেছিলাম আমরা, যে কনস্ট্যান্ট প্রেসারে যদি কোনো প্রসেস ঘটে তাহলে তার ক্ষেত্রে হিট চেঞ্জটা মাপা সহজ উপায় হচ্ছে এনথালপি মাপা, ঠিক আছে। হুম ওই জন্য হুম। আমরা ডিফাইন করেছি আমাদের ম্যাথমেটিক্যাল তো কনভিনিয়েন্স কনস্ট্যান্ট জন্য। ভলিউমে কনস্ট্যান্ট ভলিউমে কোনো প্রসেস ঘটলেও তো ডেইলি হচ্ছে ওটা। না না, হচ্ছে হচ্ছে হচ্ছে, কিন্তু তুই বোঝার চেষ্টা কর যে আমরা কি কনস্ট্যান্ট ভলিউমে কোনো প্রসেস বুঝতে ইউকে ডিফাইন করেছি? তুই কনস্ট্যান্ট ভলিউমে যে প্রসেসটার জন্য যে তা হিট আমরা তো চেঞ্জটা, ডেলিজটাকে ওইভাবে দেখিনি প্রথমে আমরা তো না 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 ডেলিজটা। না, ওয়েট, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুই বলছিস যে কনস্ট্যান্ট ভলিউমে প্রসেসটা দেখছি আমি, সেটা কি করে পাচ্ছিস বলতো? তুই পেয়েছিস যে এখান থেকে যে যে ডেল্টা ইউ ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লিউ। এবার তুই কি বলছিস, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস হলো এটা জিরো, তার মানে ডেল্টা ইউটা কিউ। আরে তো তার মানে তো ডেল্টা ইউটা আগে থেকে ডিফাইন করেছিস, এখান থেকে তো পেয়েছিস যে এটা থেকে এটা তো এটা। আমরা তো এইচটাকেও আগে থেকে ডিফাইন করলাম ইউ না না প্লাস না, পিভি বলে। কখনোই না, কখনোই না। আমরা, তুই তুই ভালো করে দেখবি, ভালো করে দেখবি যে এইচ ডিফাইন না করেও এটা এখান এখান থেকে এইখান থেকে এই যে ডেফিনেশন দিয়ে দেওয়া যায়, যে ফর এক্সাম্পল কনস্ট্যান্ট প্রেসারে একটা প্রসেস পি কনস্ট্যান্ট, আমি তো জানিই না ডেল এইচ কি জিনিস, ঠিক আছে। তাহলে কি হুম জানিস যে লেটস সে ইউ ওয়ান সমান সমান কিউ প্লাস, এক্ষেত্রে আহ, কি করে বলা যায় এটাকে, আহ, আচ্ছা ঠিক আছে, এরকম করে বলি যে ডেল্টা ইউ সমান সমান কিউ মাইনাস পি
ডেল্টা ভি কনস্ট্যান্ট প্রেশার প্রসেস মানে হচ্ছে ওয়ার্কটা জাস্ট মাইনাস পি ডেল্টা ভি, মানে পি ওই ইয়ের ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে। হুম। তাহলে এখান থেকেই তুই বলতে পারিস আচ্ছা এটাকে আমি কিউপি বলছি কারণ কনস্ট্যান্ট প্রেশার প্রসেস বলেছি। তাহলে কিউপি সমান সমান কি, ডেল্টা ইউ প্লাস পি ডেল্টা, এইটাকে আচ্ছা আমরা আচ্ছা এনথালপি ডিফাইন করছি কনস্ট্যান্ট প্রেশার প্রসেসের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, ফলে আগে এনথালপি ডিফাইন করছি না আসলে, আগে এটা থেকে এনথালপি ডিফাইন আমরা ক্লাসে নোটে ওরকম করে বলেছি তাই, কিন্তু আগে আমরা আসলে কনস্ট্যান্ট প্রেশারের হিটটা থেকে হ্যাঁ, পাচ্ছি। বুঝতে পেরেছি। কিন্তু কিন্তু কনস্ট্যান্ট ভলিউমের হিটটা আমরা এটার ফলস্বরূপ পাচ্ছি, তার আগে আচ্ছা ইউটাকে আমাকে আচ্ছা। ডিফাইন করতে হবে, ঠিক আছে, না হলে তো এটা কোনো হ্যাঁ মানেই নেই। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে এই জন্য তুই দেখবি যে থার্মোডাইনামিক্স এর যে ফার্স্ট ল আর সেকেন্ড ল, ফার্স্ট ল ফোকাস করছে ইন্টারনাল এনার্জির উপর, দিস ইজ দ্য ফার্স্ট ল। সেকেন্ড ল ফোকাস করছে এনট্রপির উপর। কোন ল দেখবি এনথালপি গিভস এনার্জির উপর ফোকাস করে না, ওটা একটা করোলারি হিসাবে আমরা পাই যে এটা হলে তাহলে আমরা এরকম করে মাপতে পারি, ঠিক আছে। হ্যাঁ। বুঝতে পেরেছিস তো, দোজ আর দ্য ফান্ডামেন্টাল ভ্যারিয়েবলস। এবার আমরা ম্যাথমেটিক্যাল কনভিনিয়েন্সের জন্য আরো কিছু ভ্যারিয়েবল ডিফাইন করে নিচ্ছি। আচ্ছা, না, তাহলে তুমি যে আগের দিন বললে যে ওই গিভস, মানে গিভস এনার্জিটার মধ্যে মানে বেসিক্যালি এনট্রপি আর এনথ্যালপি দুটোই কন্ট্রোল করছে, কিন্তু আজকেও আসলে তো তো, তাই বললাম। কিন্তু তখন যে বললে যে দুটোই মানে বেসিক্যালি এনট্রপি মূলত মানে এইচ বাই এস যেটা বললে, টি সেটাই ইকুইলিব্রিয়াম। তো বলছি, সেটাই তো বারবার করে বলছি যে ডেল্টা, এখানে এখানে হ্যাঁ মানে প্রত্যেকটা এনট্রপি থেকেই তো ওই এইচটাকে পাচ্ছি মানে অন্যভাবে। এনট্রপি থেকে এইচটাকে পাচ্ছি না, রাদার এইচটা এক ধরনের এনট্রপি রিপ্রেজেন্ট করছে কিভাবে, সেটা হচ্ছে যে ফর আর দিস সেটা তো কাইন্ড অফ আগের দিন প্রসেস। দেখালে, ওই যে যেখানে ওই কিউটাকে আমি এইচ দিয়ে রিপ্লেস করে দিলাম। হ্যাঁ মানে মানে ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস, তার মানে হ্যাঁ এরকম করে ভাব যে ডেল্টা জি বাই টি ইকুয়ালস টু ডেল্টা এইচ বাই টি মাইনাস ডেল্টা এস, এখানে ফর হ্যাঁ ফর এভরিথিং ফর সিস্টেম, ঠিক আছে। হ্যাঁ এর আমি বলছি এইটা রিপ্রেজেন্ট করছে এনভায়রনমেন্টের এন্ট্রপি চেঞ্জ, এইটা হ্যাঁ রিপ্রেজেন্ট করছে সিস্টেমের এন্ট্রপি চেঞ্জ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দিস ইজ ইন আ পার্টিকুলার কন্ডিশন when টেম্পারেচার এন্ড প্রেশার ইজ কনস্ট্যান্ট, ঠিক আছে। আচ্ছা। টেম্পারেচার প্রেশার যখন কনস্ট্যান্ট হয়ে যাবে তখন তো ডেল জিটা হচ্ছে তোর স্পন্টেনিটি ডিটারমাইন করবে না, বলেছিলাম তো। হ্যাঁ যখন হ্যাঁ টেম্পারেচার ভলিউম কনস্ট্যান্ট হয়ে যাবে তখন ওই হেলমহোল্টজ ফ্রি এনার্জি ডেল্টা এফ টা ডিটারমাইন করবে, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে। তো হ্যাঁ। ইন আ পার্টিকুলার কন্ডিশন এটা সমান সমান কোন একটা এন্ট্রপি রিপ্রেজেন্ট হচ্ছে, but তার মানে এটা নয় যে এটা ফান্ডামেন্টাল ভ্যারিয়েবল হয়ে যাচ্ছে। আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে। আর কোনো প্রশ্ন? না, সেরকম প্রশ্ন কমপ্লিট? সেরকম। কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ। মানে হাউ আর ইউ ফিলিং অ্যাবাউট থার্মোডাইনামিক্স? হুম, হ্যাঁ, এরকম না, ঠিক মানে, মানে কি বলছি, না আগে কিন্তু বললাম মানে, না সেটা তো লাস্ট, মানে তুই তো মানে রিসেন্সি বায়াস কাজ করি তোর মধ্যে, তুই তো লাস্ট দুটো ক্লাস সম্পর্কে একটুখানি বুঝতে পারছি আমি, কি বলবো, একটু নড়বড়ে ফিল করছিস, কিন্তু তার আগে অব্দি আগের আগে তো মানে অনেক ক্যালকুলেশন, মানে ওটাই এত এত ক্যালকুলেশন। তাই কি? কটা অঙ্ক দেখলাম মানে একটুখানি, দাঁড়া বলছি, ক্যালকুলেশন মানে দেয় বেশি, মানে কনসেপচুয়াল কোশ্চেন খুব একটা করে না তো দেখি। মানে মানে তাতে কি সমস্যা? অনেক কিছু মানে, মানে এই যে এনথ্যালপি দিয়ে তো হাজার রকমের করেছে, ওই অনেক সময় মনে রাখতে হবে না ওগুলো মানে। তুই আচ্ছা বলছে ঠিক যে আছে, আমরা ক্লাসে একটা কাজ মানে করতে পারি, চে- আমরা একটা কাজ করতে পারি, আমি পরের দিন মিনিট 20 সময় নিয়ে আহ না, তুই বলেছিলে যে এইটা চ্যাপ্টার শেষ হয়ে গেলে ওই সব সূত্রগুলোকে একটা মানে চার্ট করে চার্ট করে মানে ক্লাসেই লিখে দেবো যে এখান থেকে কি কি ধরনের হ্যাঁ, কনসেপচুয়ালি কি কি জিনিস মাথায় রাখতে হবে। সবকিছু মাথায় রাখতে হবে না, কিছু কিছু জিনিস, মানে ধরো, আচ্ছা ঠিক হুম, আছে ঠিক আছে। মানে কিছু ধরো কিছু একটা জিনিস ওই কোশ্চেন, বেসিক জিনিস থেকেই করতে হবে, সব সূত্র মাথায় রাখার বা সব ফর্মুলা মাথায় রাখার দরকার নেই, বুঝেছিস। হ্যাঁ, ধরো হুম একটা কোশ্চেন বলছি, হুম যেখানে বলছে দ্য অ্যাভারেজ এনার্জি রিকোয়ার্ড, হুম। লেখো লেখো কি আছে, আচ্ছা মানে এটা লিখছি। খুব কঠিন কোশ্চেন না।
The average energy required. to break a pp bond বলে যা। in p4 solid into gaseous atoms is 53.2 kilocalorie per mole. হুম The bond dissociation energy of hydrogen gas হুম is 104.2 kilocalorie per mole. Formation enthalpy of pH3 মানে formation enthalpy মানে হ্যাঁ স্ট্যান্ডার্ড। হুম স্ট্যান্ডার্ড pH3 gas from p4 solid pH3 gas ঠিক আছে হুম বল তারপরে বল। is 5.5 kilocalorie per mole. তাহলে দা পিএইচ বন্ড এনার্জি দা পিএইচ মানে পিক আর এইচ বন্ড এনার্জি কত হুম হবে? হুম এখানে ব্র্যাকেটে বলা আছে যে ভ্যান ডার ওয়ালস ফোর্সটাকে নেগলেক্ট করতে হবে, মানে নেগলেক্ট করে দিতে। হুম। মানে এটা মানে ফরগেট আউট কিভাবে করব, এটা নিয়ে কি অ্যাপ্রিহেনশন বা কি ফিল হচ্ছে যে এটা কেন মানে কঠিন লাগছে বা জটিল লাগছে বা কি, সেটা একটু বল না আমাকে। কঠিন লাগছে, মানে এটা আমি করেছি, মানে এখানে তো আমাকে তাহলে জানতে হবে যে পিপি বন্ডটা কিরকম হচ্ছে। পি4 এর যে পিপি বন্ড ওখানে পি এর কটা বন্ড আছে? পি এর কটা বন্ড আছে, হ্যাঁ ওটাই প্রশ্ন। মানে ওটাই তো আমাকে জানতে হবে না, মানে এটা তো তাহলে ওরকম হয়ে গেল যে আমাকে ডেটা মনে রাখতে হবে আমাকে। আহ এই ধরনের অঙ্ক জেনারেলি দেবে না। আরে দেবে না আমিও জানি, আমি এগুলো ওই আজকে স্কুলে গেছিলাম, ওই অনেকে পিডাব্লিউ তে পড়ে তো ওখানে এরকম অঙ্ক দেওয়া কিছু, মানে কোথায় ধরো কোথায় পড়ে? দুটো পিডাব্লিউ তে। সেটা কি? আরে ফিজিক্স ওয়ালা, ও আচ্ছা, পিডাব্লিউ, বাবা। এখানে সব আচ্ছা। পিডাব্লিউ বলে। না না মানে না, মানে এইখানে টাইপে। মানে ওখানে বেসিক্যালি যেগুলো করে মানে দু তিনটে চ্যাপ্টারের কনসেপ্ট একটার মধ্যে ঢুকিয়ে দেয়। না না, মানে সে ধরো ঠিক আছে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, মানে পড়াশোনার সাথে এটাও একটু বুঝতে হবে যে কোন জিনিসটা, কোন জিনিসটায় কি চেক করার চেষ্টা করা হচ্ছে, এটা বোঝাটা খুব দরকার, ঠিক আছে? হ্যাঁ তাহলে এখানে যদি তোর এই টনিসটা চেক করা হয় যে পিপি বন্ড কটা আছে, এবং তুই যদি এটা না পারিস বা না জানিস, আমি তার মধ্যে কোনো গন্ডগোল দিচ্ছি না, ঠিক আছে? এবং তোকে তোকে এভাবেই দেখতে হবে ব্যাপারটাকে, যে আমি, আচ্ছা ফর ফর এক্সাম্পল যদি এখানে তোকে বলে দেয় যে পিপি বন্ড চারটে আছে, কথার কথা বলছি, তাহলে কি তুই অঙ্কটা করতে পারবি? যদি তাহলে তুই অঙ্কটা করতে পারিস তাহলে কোনো সমস্যা নেই। আর তুই যদি যদি এই জন্য অঙ্কটা না করতে পারিস যে পিপি বন্ড কটা আছে, তাহলে মানে মানে কোনো প্রবলেমই নেই তোতে। আমি কোনো প্রবলেম দেখছি না। মানে কি হবে, মানে ওই পিপি বন্ডটা যে জানে আর তুই জানিস না, লেটসে এই লেভেলে, তাতে কোনো হুম পার্থক্য নেই, মানে কোনো সমস্যাই নেই, মানে ইউ ডোন্ট, নিজেকে তোকে এইভাবে দেখতে হবে না যে আমি তো জানি না কি করবো। ঠিক আছে, জানিস না, কোনো সমস্যা নেই। হ্যাঁ মানে থার্মোডাইনামিক্স আমরা কি শেখার চেষ্টা করছি এটা বোঝার চেষ্টা কর। থার্মোডাইনামিক্স আমরা থার্মোডাইনামিক্স শেখার চেষ্টা করছি। হ্যাঁ আমরা হ্যাঁ হ্যাঁ কিভাবে এনার্জি গুলোকে কনসিডার করে, কিভাবে এটা মানে কোন ধরনের এনার্জিকে কোন ধরনের এনার্জিতে রিলেট করে, এইটা বোঝার চেষ্টা করছি। আমরা হুম পিপি হুম বন্ড কটা আছে এটা বোঝার চেষ্টা করছি না কিন্তু, ঠিক আছে? মানে হুম এটাই হুম বোঝার চেষ্টা কর যে আমরা কি রিচ করতে চাইছি। এইটা বুঝতে আমাদের পেরেছি। উদ্দেশ্য না। আমি বারবার করে বলছি যে এই অঙ্কটা যদি তুই পিপি বন্ড বলে দেওয়ার পরে তুই না করতে পারিস, দেন তুই ধারণা শিখিস বা বুঝিস নি, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পারছি আমি কি বলতে চাইছি? হ্যাঁ হ্যাঁ। দ্যাটস দ্য বেসিক গোল। আচ্ছা এখানে আহ উম দাঁড়া, রিয়াকশনটা কি? পিএইচ থ্রি ওই ফর্মেশনের তো রিয়াকশনটা কি? 1/4 p4 প্লাস 3/2 H2, সেখান থেকে। সেখান থেকে pH3, মানে এখানে গ্যাস ফ্যাস গুলো লিখতে হবে, সলিড গ্যাস যেটা আছে। আচ্ছা, তাহলে ডেল্টা এইচ ফর্মেশন অফ পিএইচ থ্রি কি হবে? না পি4 তো সলিড ছিল কিন্তু, ঠিক আছে। আচ্ছা, ডেল্টা এইচ ফর্মেশন অফ পিএইচ থ্রি কি হবে? এটা তো বলা যে 5.5 KCl। কেসিএল। আচ্ছা মানে ডেল্টা ইজ ফর্মেশন অফ পিএইচ3 হবে
আচ্ছা আচ্ছা, কিলো ক্যালোরি, আচ্ছা কেসি। মানে 1/4 ইন্টু হচ্ছে ওই কটা বন্ড এনার্জি হবে। মানে ডেল্টা এইচ। হ্যাঁ মানে পিএইচ 3, ডেল্টা এইচ পিএইচ 3 যেটা বার করতে হবে আমাকে। মানে ডেল্টা এইচ পিএইচ 3 বার করতে হবে না, ওটাকে আবার 3 দিয়ে ভাগ করে। না না না, আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে। তাহলে ডেল্টা এইচ ফর্মেশন অফ পিএইচ 3, সেটা হচ্ছে আহ, আচ্ছা, সেটা হয়ে যাবে জাস্ট, ওয়েট, সেটা বলেছে এখানে 5.5 মানে সেটাই তো বলছি। কিলো ক্যালোরি পার মোল। ঠিক আছে। মানে ওইটা মানে কি এটা বোঝায় মানে ফ্রম P4 বলতে কি বোঝাচ্ছে মানে না না, ডেল্টা এইচ ফ্রম পি ফোর কি বলেছে, পি ফোর সলিড না পি ফোর গ্যাস? P4 সলিড। পি ফোর সলিড। তাহলে এই বিক্রিয়াটাই ঠিক আছে, এই বিক্রিয়াটাই হচ্ছে এটা। আচ্ছা। এবার 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 কি দিয়েছে দেখ, ডেল্টা এইচ ফর্মেশন অফ পিএইচ 3 গ্যাস ফ্রম পি ফোর সলিড ইজ 5.5 কিলো ক্যালোরি পার মোল, তাই তো? হুম। আচ্ছা, তাহলে এটাকেই যদি আমি বন্ড এনার্জি রেসপেক্টিভ ভাবি, ঠিক আছে, হুম। এটাকে যদি আমি বন্ড এনার্জি রেসপেক্টিভ ভাবি, হুম, তাহলে ডেল্টা এইচ অফ দ্য রিয়াকশন, আচ্ছা এখানে ডেল্টা এইচ তার জিরোই লিখছি, অফ দ্য রিয়াকশন, সেটা হচ্ছে ডেল্টা এইচ ফর্মেশন অফ পিএইচ 3, ঠিক আছে, সেটা হচ্ছে আম, এটা। আর ডেল্টা এইচ অফ দ্য রিয়াকশন যদি আমি বন্ড এনার্জি গুলো রেসপেক্টিভ ভাবি, সেটা হচ্ছে দেন কি হবে, আম, 3 দিয়ে ভাগ হবে, পিএইচ 3 এ 3টে বন্ড আছে। কিভাবে লিখে আগে তো, রিয়াক্টেন্ট লিখে, হ্যাঁ তাহলে রিয়াক্ট্যান্টই তো 3/2 ইন্টু ডেল্টা এইচ বিডিই এইচ, ঠিক আছে, হুম। প্লাস 1/4, আমি ওখানে একটাই বন্ধ ধরছি লিখছে। পি ফোর এর স্ট্রাকচারটা কিরকম আমি নিজেও ভুলে গেছি। ছটা বন্ড হয়। তাহলে তুই বলছিস যে, মানে ওই রম্বস রম্বস হয় বেসিক্যালি। আচ্ছা আচ্ছা, তাহলে ইন্টু 6 ডেল্টা 80 বিডিই অফ পিপি, এই তো মূল ব্যাপার। হুম। এবার এখানে যেটা গন্ডগোল আছে সেটা হচ্ছে যে এটা সলিড দিয়েছে, আর আমরা বন্ড এনার্জি গুলো জেনারেলি গ্যাসিয়াস থেকে কনসিডার করি। দেখ এখানে দেখ, পিপি বন্ড ইন হ্যাঁ পি আমি ফোর। দেখেছি। হুম হুম হুম। না মানে সলিড থেকে এখানে গ্যাসে যাওয়ার এনার্জিটা দিয়েছে, ঠিক আছে। হুম। সো অসুবিধা নেই এখানে, মানে তাহলে সেটা অসুবিধা নেই, কত? কিছু চেঞ্জ করতে হবে না আমাকে। হ্যাঁ, তাহলে এখানে মাইনাস হবে কি হবে, পিএইচ 3। 3, তিনটে বন্ড আছে, পিএইচ, হ্যাঁ। ঠিক আছে, তাহলে হ্যাঁ। 3 ইন্টু ডেল্টা 80 বিডিই অফ পিএইচ, সরি পিএইচ, হ্যাঁ। ঠিক আছে। তাহলে এইটা আমি এখান থেকে পেয়ে গেছি, এই মানটা, ঠিক আছে। হ্যাঁ মানে এই দুটোকে এবার সমান করে দেবো মানে হ্যাঁ, ফাইভ এটা পয়েন্ট বলে ফাইভ দিয়েছে, এইটা বলে দিয়েছে, এটা চেয়েছে। তাহলে দ্য ওনলি আননোন ফ্যাক্টর হিয়ার ইজ এই নাম্বারটা, ঠিক আছে। তুই বলছিস এটা যদি হুম। আমি না জানি আমি কি করে করবো, এই তো মূল প্রশ্নটা। হ্যাঁ মানে হ্যাঁ বুঝতে পারলাম তুমি যেটা বললে। হুম, ঠিক আছে, ওটা কোনো সমস্যা নেই। দাঁড়াও। এই ধরনের অঙ্ক যদি কোনো স্ট্যান্ডার্ড পরীক্ষায় দেয়, স্ট্যান্ডার্ড পরীক্ষা বলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কথা বলছি আমি, এই ধরনের পরীক্ষা হুম। অলওয়েজ তোকে পিবি ওয়ান নাম্বারটা বলে দেবে, মানে এটার সম্বন্ধে আমি যথেষ্ট শিওর আর কি, ঠিক আছে, নাম্বার অফ বন্ডস ইন পি ফোর বলে দেবে। আচ্ছা। মানে ওটাই প্রশ্ন, তুমি কি চেক করতে চাইছো ছাত্রের ক্ষেত্রে, বুঝতে পারছো তো? হুম। ফলে এত চাপ নেওয়ার কিছু নেই। আর কি আর আছে বল। একটা, হুম এটা মানেটা বুঝতে পারছি না মানে এটা, হুম। এটা হচ্ছে বলছে যে ওয়েল্ডিং মানে কি গো? ওয়েল্ডিং মানে ঝালাই করা, বল বল। আচ্ছা মানে কম্বাসন মানে এইভাবে লেখে দেখো, মানে ΔCH0 এটাকে কম্বাসন এনার্জি বোঝাচ্ছে। ডেল CH0, মানে না ডেল সাবস্ক্রিপ্টে সি, তারপরে H0। ডেল সাবস্ক্রিপ্ট সি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা আমি বলিনি আসলে, মানে এটা বলিনি মানে কিছুই না, এটা কনভেনশনের ব্যাপার। হ্যাঁ মানে ওই কা- সাইনগুলো কিভাবে লিখতে হবে। না না, সেটা না, কনভেনশনটা হচ্ছে আমরা যখন এরকম করে লিখেছি না যে ডেল্টা এইচ ফরমেশন বা ডেল্টা এইচ কম্বাসন, বা হুম। ফর এক্সাম্পল ডেল্টা এস ইউনিভার্স, ঠিক আছে, মডার্ন কনভেনশন হচ্ছে এইগুলো না,
ঠিক আছে, মডার্ন কনভেনশন হচ্ছে ডেল্টা এইখানে দেওয়া, এইটা দেওয়া, ঠিক আচ্ছা, আছে, এইখানে সি দেওয়া, এইখানে দেওয়া। মানে ফর্মেশন এনথালপি মানে ফর্ম হওয়ার পর যে তাপটা বেরিয়ে আছে, তাই তো? ফরমেশন এনথালপি আমরা ডিফাইন করেছি, এটা নিয়ে কেন এরকম ভেগ কথা বলা? ফরমেশন এনথালপি মানে একটা কম্পাউন্ড মানে বা যেটা তৈরি হচ্ছে, মানে বেসিক্যালি যেটা তৈরি হচ্ছে আর যেটা থেকে তৈরি হচ্ছে, মানে দুটোই ফর্মেশন, মানে যেটা প্রোডাক্টটা থেকে যে না, যে একটা পার্টিকুলার বলা হয়েছিল যে তার কনস্টিটিউটিং যে মলিকুল গুলো আছে, তাদের স্ট্যান্ডার্ড স্টেট থেকে ওটা তৈরি হতে, বা ওই হ্যাঁ হ্যাঁ, টেম্পারেচারের প্রেসারে যেটা না ওদের না, সব থেকে স্টেবল স্টেট, সেটা থেকে তৈরি কম্বাসন হতে। মানে তো দহন, তাই তো? কম্বাসন মানে দহন, হ্যাঁ। আর ফর্মেশন মানে কি, তার মানে গঠন, তাই তো? গঠন, হ্যাঁ। মানে দুটোই কি বেসিক্যালি প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট হচ্ছে, তাই হচ্ছে নাকি? সব সময়, সব সময় তাই হবে, তাই হবে। আচ্ছা মানে আচ্ছা। ডেল্টা এইচ কম্বাসন, ডেল্টা এইচ ফর্মেশন ইজ রিলেটেড টু, লেটস সে, A2 প্লাস B2 থেকে, বা হাফ A2 প্লাস হাফ B2 থেকে AB, ঠিক আছে। হুম। ডেল্টা এইচ কম্বাসন ইজ রিলেটেড টু দিস রিয়াকশন, যে AB যেখানে O2 আছে, তাই তো? প্লাস O2, হ্যাঁ, সেখান থেকে A এর অক্সাইড কিছু একটা হুম হুম প্লাস B এর অক্সাইড, হুম হুম হুম। ঠিক আছে। এই রিয়াকশনটা ডেল্টা এইচটা হচ্ছে ডেল্টা এইচ কম্বাসন, উপরের রিয়াকশনটা ডেল্টা হচ্ছে ডেল্টা এইচ ফর্মেশন, ঠিক আছে। আচ্ছা, তো এখানে বলেছে যে ডেল্টা ইজ কম্বাসন অফ C2H6, মানে হুম এটাকে ইথেন বলে তো নাকি? হুম ইথেন। তুই ডেল্টা ইজ অর্গানিক তোর কম্বাস, পড়াইনি এখনো? না আমাদের অর্গানিক এখনো প্রসেসিং, মানে শেষ হবে না আমাদের অর্গানিক, মানে শুরু হয়নি এখনো অবধি, মানে শুরু হয়েছে 2 দিন হয়েছে। আচ্ছা, ঠিক আছে। হুম, মানে ক্লাস টেনেও ওটা বলা হয়েছিল যদি, যাক, ঠিক আছে, বল। মানে হ্যাঁ, ইথেনই তো, মানে হ্যাঁ ওই ক্লাস হ্যাঁ, 10 সিটু এইচ পড়তে সিক্স ইথেন, বলেছিল। তারপর সিটু ডেল্টা এইচ মানে সিক্স বেসিক কম্বাসন ডেল্টা ইজ এনথালপি। কম্বাসন অফ ইথেন আর ডেল্টা ইজ কম্বাসন অফ ইথাইন দিয়ে দিয়েছে। হুম। তারপরে কিছু যে যে তারপরে কিছু মানে অপশন, বেসিক্যালি অপশন, আগেও অপশন ছিল, অপশন হ্যাঁ দিয়েছে বলেছে ইথেন ইজ বেটার ওয়েল্ডিং গ্যাস হ্যাভিং মোর ম্যাগনিটিউড অফ হ্যাভিং মোর ম্যাগনিটিউড অফ কম্বাসন এনথালপি। হ্যাঁ, মানে মানে চারটে স্টেটমেন্ট কোনটা ঠিক হবে বলতে বলেছে। মানে মানে দেখো পাঠাই, তোমাকে ওয়েল্ডিং, পাঠাই। মানে পাঠাতে হবে না, আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। হ্যাঁ ওয়েল্ডিং এর ক্ষেত্রে কি করে, যখন ঝালাই করে, ঝালাই করে দেখেছিস কখনো? হ্যাঁ, মনে হয় দেখেছি, বল। সাইকেলের দোকানে দেখি মাঝে মধ্যে করে, হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি। একটা জিনিস থেকে একটা একটা ভীষণ নীল শিখা মতো বেরোয়, হ্যাঁ এরকম হ্যাঁ করে হ্যাঁ বেরোয়। হ্যাঁ, দেখেছি দেখেছি দেখেছি, হ্যাঁ। হ্যাঁ, দেখবি তোদের ক্লাস টেনেও যখন অর্গানিক কেমিস্ট্রির হ্যাঁ অ্যাপ্লিকেশন মানে ছিল, ঝালাই ওখানে বলা ছিল, হয়েছিল হ্যাঁ। যে অক্সি অ্যাসিটিলিন শিখা বা এই জাতীয় জিনিস, ঠিক আছে। তো হ্যাঁ বেসিক্যালি ওই গ্যাসটাকে খুব মানে এমন ভাবে দহন করে যাতে খুব হাই টেম্পারেচার প্রডিউস করা যায়, খুব হাই হুম টেম্পারেচার দরকার, ঠিক আছে, হুম ঝালাইয়ের ক্ষেত্রে, কারণ তুই মেটালকে গলাবি না। হুম। তো এবার তোদের কি দেখতে হবে, হাই টেম্পারেচার, মানে কে ভালো হাই টেম্পারেচার প্রডিউস করতে পারবে, যে অনেক বেশি হিট জেনারেট করতে পারবে, হিট প্রেজেন্ট করতে হবে, ঠিক হ্যাঁ, আছে। মানে তার ডেল এইচটা বেশি হবে ডাল ডিলেজটা কম্বাসনে। বেশি হবে, হ্যাঁ, এবার এবার কম্বাসনে। এবার ওটাই দেখতে, হ্যাঁ, তো এবার এবার সেরকম ওটাই চেক করতে হবে, ডিলেজ কম্প্রেশন থেকে। বুঝতে পেরেছিস কি বলতে চাইছি? অ্যাজ হুম। সিম্পল এজ দ্যাট। মানে কি চেক করতে হবে, যা মানে কার কম্বাসন বেশি? কার কম্প্রেশন তাহলে বেশি, এবার এবার ওখানে একটু দেখ, মানে ওটাই, যেখানে এখানে যেটা একমাত্র কনসেপচুয়াল জায়গা, সেটা হচ্ছে যে পার মোলে দেখতে হবে নাকি পার গ্রামে দেখতে হবে। এখানে আহ, এখানে একটাতে পার ইউনিট ওয়েট দিয়েছে, বাকি সেটাই আমি ভাবছি। বাকিগুলোতে কিছু দেয়নি। আর না পাঠালে কি করে হবে, দাঁড়া চারটে স্টেটমেন্ট পড়ে পড়ে বল। এখানে না আবার একটা না না না, একটা চারটে স্টেটমেন্ট তো, ওই তো দুটোই তো না, পসিবিলিটি, যাই চারটে হোক। আলাদা 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 স্টেটমেন্ট আছে, প্রথম দুটো একই রকম আর পরের দুটো আচ্ছা, অন্যরকম আছে। আচ্ছা, পাঠা। প্রথম তিনটা একই রকম আছে। না, আমরা প্রথম দুটো তো পার ইউনিট ওয়েট হতো, ওটা মিস করেছো না কোনোভাবে, দেখো একটু। দাঁড়া, আমি দেখছি। খুব ভালো ছবি না? ডেল্টা ইজ কম্বাসন অফ C2H6, আমি যদি কোশ্চেনটা এখানে লিখি, ডেল্টা ইজ কম্বাসন মানে অফ এই সি কোশ্চেন, টু এইচ এই সিক্স কোশ্চেনটা ঠিকঠাক কোশ্চেন নাকি? দাঁড়া, 51.1। ইকো হচ্ছে। এটা শোনা যাচ্ছে? শোনা তো যাচ্ছে। হুম, ঠিক আছে।
হ্যাঁ, ডেল্টা এইচ কম্বিনেশন অফ C2H6, কোথায় গেল প্রশ্নটা? হ্যাঁ, হ্যাঁ আমি বলছি তো। এটা 341.1 কিলো ক্যালোরি, আর ডেল্টা কম্বাসন অফ C2H2 এটা হচ্ছে 310 কিলো ক্যালোরি। 310 কিলো ক্যালোরি পার মোল থাকবে এখানে। হ্যাঁ পার মোলেই দিয়েছে ওগুলো। হ্যাঁ, মোল। ইথেন ইজ বেটার উইল্ডিং গ্যাস, হ্যাভিং মোর ম্যাগনিটিউড অফ ডেল্টা এইচ সি। তার মানে কোনটা বেটার উইল্ডিং গ্যাস? এটা একটা অপশন, একটা অপশন এটা। মোর ভ্যালু অফ ডেল্টা এইচ সি হলো ইথাইন ইজ বেটার উইল্ডিং গ্যাস ফর মোর ম্যাগনিটিউড অফ এত, ইথেন ইজ পার বেটার উইল্ডিং ইউনিট গ্যাস। ওয়েট এটা দিয়েছে। মানে অক্সিডেশন স্টেট দিয়ে তো এখানে আমার কোনো দরকার নেই, যেটা ডি অপশন দিয়েছে যে ইথেন বেটার ওয়েল্ডিং গ্যাস, কারণ অক্সিডেশন স্টেট হ্যাঁ না, ওটা তো কোনো কানেকশন নেই এখানে। তাহলে হলে এ বি সি এর মধ্যে কোনোটা হবে, ঠিক আছে। হ্যাঁ এবার ওটাই মানে, তাহলে বেটার ওয়েল্ডিং গ্যাস লজিক্যালি কি হওয়া উচিত যে হ্যাঁ, তাহলে তার মানে আমাকে পার ইউনিট ওয়েট মানে ওই মোল দিয়ে ভাগ করে পার দেখতে হবে। গ্রামেই, গ্রামেই, হ্যাঁ গ্রামেই দেখা হ্যাঁ উচিত। গ্রামে আনতে হবে। হুম। মানে সিটাই হওয়ার চান্স বেশি, কারণ ওটাই পার ইউনিট ওয়েট দিয়েছে। প্রথমে হচ্ছে তো, প্রথম কথা হচ্ছে যে এইগুলো সবকটাই নেগেটিভ হওয়া উচিত, ঠিক আছে। আমি তাই ভাবছি ডেল্টা এইচ কম্বিনেশন পজিটিভ কেন হবে? হিট তো রিলিজ হবে না। হ্যাঁ হ্যাঁ, উত্তরটা এবার সি তাহলে তোকে, ছিল। সি তাহলে তোকে ছিল, পার হ্যাঁ গ্রামে বল দেখতে বল। হবে, সেক্ষেত্রে হয়তো হুম। এটাই হবে, অ্যাসিডুলিনটাই বেটার হবে। হ্যাঁ হ্যাঁ বুঝেছিস? হ্যাঁ, সেক্ষেত্রে কি ইথাইনটাই করতে হবে হবে। জানিস তো, যে পার মোলের থেকে পার গ্রামে কি করে নিয়ে যায়? জানিস তো আশা করি। হ্যাঁ আণবিক ভর দিয়ে ভাগ করে দিতে হবে। হ্যাঁ, হ্যাঁ। আবার এই তো, এর তাই তো মধ্যে পার কি ইউনিট আছে ওয়েট মানে, দিয়েছে। এটাকে খুব কঠিন লেগেছে তোকে? না এটা খুব কঠিন লাগেনি, কিন্তু এটা বুঝতে পারছিলাম না আমি মানে ইংলিশটা মানে একটু। এটা, এগুলো কি করছে বলতো, এগুলো হচ্ছে যে তোকে এবার একটা অ্যাপ্লিকেশনের দিকে নিয়ে যাচ্ছে। এবার সেখানে যদি তোর ভাষাগত প্রবলেম থাকে, তাহলে সে তো থার্মোডাইনামিক্সে গন্ডগোল না, না মানে তোর না, থার্ড আন্ডারস্ট্যান্ডিং গন্ডগোল না, হ্যাঁ তাই আচ্ছা না? আরেকটা অঙ্কটা আমি করিনি, দাঁড়াও দেখতে হবে, আচ্ছা ওটা পরে দেখবো। ওটা কোনো মানে অঙ্কই বেশি। শিওর। ঠিক আছে, তাই অঙ্কটা আমি করিও নি। অঙ্কটা খুব ছই বাজে। দাঁড়াও দেখি একবার কি অঙ্কটা আছে। ওই মানে আমি এনথ্যালপি গোছের আবারও অঙ্ক। যেটা যেটা বলে আমি শেষ করতে চাইছি, আচ্ছা ঠিক আছে, আপাতত যদি অঙ্কটা খুব দরকার না থাকে তাহলে থাক, তাহলে আমরা শুরু করি। শুরু কর আর শুরু কর, হ্যাঁ সেটাই বলতে। আর যেটা বারবার করে বলছি যে একটা প্রশ্ন দেখে আইডেন্টিফাই করতে পারার ক্ষমতা, যে এই প্রশ্নটা আসলে আমার কি চেক করতে চাইছে, ঠিক আছে, হুম হুম। সেটা গুরুত্বপূর্ণ একটুখানি। আচ্ছা। আচ্ছা, হুম হুম। শুরু করা যাক তাহলে। কোথায় ছিলাম আমরা? আমরা ছিলাম হচ্ছে, ও আচ্ছা, আমরা, হ্যাঁ আমরা ডেল্টা জি সম্বন্ধে পড়েছিলাম। আজকে আমরা একটা অঙ্ক দিয়ে শুরু করবো, যেরকম করে নর্মালি করে হোমওয়ার্ক থাকছি। চেক করা হয়ে গেছে? না, 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 এই সপ্তাহে আমার একটু ব্যস্ততা গেছে, মানে ব্যস্ততাই যাচ্ছে, যাই হোক। কোথায় যেন তোর, টেনের পড়া চলছে কি? ট্রেনের পড়া আপাতত চলছে, ধাক্কা ধুক্কা দিয়ে। যে এটা আমরা করে ফেলেছিলাম তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা হয়ে গেছে তো। হ্যাঁ, এইটা এটা করলাম। হয়নি। হ্যাঁ, তাহলে এইটা যে 3 নম্বরটা নেই আমাদের বেশি কেন, ওটা কি? মানে তুমি বলে 3 নম্বর, মানে 2 নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ। 2 নম্বর মানে? মানে সেকেন্ড লটা বেশি গুরুত্বপূর্ণ, তো ওটাই তো ভালো করে আছে আমাদের নাকি? না, না, সেকেন্ড লাও তোদের খুব ডিটেলে কোথায় আছে তোদের? শোন, তোদের ধারণা যেটা আছে, তোরা আরে এখন ডিটেল। ধারণা বলতে যেটুকু বুঝছিস সেটা হচ্ছে যে ডেল্টা এইচ ফর্মেশন, ডেল্টা এইচ, এগুলোই তোদের বেশি প্রশ্ন দেবে। বাস্তবে যারা থার্মোডাইনামিক্স পড়ে, থার্মোডাইনামিক্স যখন পড়ানো হয় তখন এগুলোকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। থার্মোডাইনামিক্সটা মূলত জায়গাটা কনসেপচুয়াল, বুঝতে পারছিস তো? এখানে তো এটা নিয়ে, এখানে আচ্ছা। জাগলারি, এই ডেল্টা এইচ ফর্মেশন নিয়ে, ডেল্টা এইচ জি 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 নিয়ে নাড়াচাড়া করা, এটা জাগল করছে, আমি এটার সাথে ওটাকে রিলেট করছি, এটার সাথে ওটাকে রিলেট করছি, কিন্তু মূলত থার্মোডাইনামিক্সটা মোর কনসেপচুয়াল, লেস ম্যাথমেটিক্যাল, মানে লেস ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল বললে ভুল থার্মোডাইনামিক্সে হচ্ছে। কি করে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্সে কি কি করে? স্ট্র্যাটেজিক্যাল থার্মোডাইনামিক্স এটা বোঝার চেষ্টা করে যে থার্মোডাইনামিক্স এর যে ল গুলো, সেটা কেন, মানে কেন এরকম, ওয়াই ইজ ইট লাইক দিস, আচ্ছা ঠিক আছে। এবং সেখানে মূলত সেকেন্ড লটা কি কেন, মানে মাইক্রোস্কোপিক্যালি কি হওয়ার জন্য ম্যাক্রোস্কোপিক্যালি আমি এই ইফেক্টটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছিস? আচ্ছা। হুম। সেইটাকে রিলেট করার চেষ্টা কর। যাই হোক, আচ্ছা প্রমাণ করে পড়। 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 atm চাপে জলের বাষ্পীভবন কি স্বতঃস্ফূর্তভাবে ঘটবে? হুম, প্রদত্ত ওই উষ্ণতা ও চাপে জলের বাষ্পীভবনের ডেল এইচ আর হুম। ডেল এস এত। তাহলে কি করবো আমি বল?
তাহলে ওই জি সিস্টেম দিয়ে করতে হবে এটা। ডেল্টা জি বার করবো আমি, ঠিক আছে, কোথায়? হ্যাঁ, অ্যাট 50 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। সেন্টিগ্রেড। 50 ডিগ্রি হ্যাঁ, সেলসিয়াস মানে, আচ্ছা ঠিক আছে, করে নিচ্ছি আমি। তারপরে সেটা হচ্ছে ডেল্টা এইচ, বল বল বলতে থাক, দেরি করিস না। ডেল ডেল্টা এইচ মাইনাস, মানে হুম, ডেল্টা এইচ সিস্টেম মাইনাস টি ডেল্টা এইচ সিস্টেম। সিস্টেম আর লিখতে হবে না, হুম। ও টি আচ্ছা, ডেল্টা এস, টি ডেল্টা এইচ। ঠিক আছে। তাহলে ডেল্টা এইচ হ্যাঁ, কত? 40.67 কিলো জুল। 40, মানে আচ্ছা কিলোজুলটা আচ্ছা, এটা এটা এনার্জেটিক্যালি ফেভারেবল না আনফেভারেবল? এনার্জেটিক্যালি আনফেভারেবল। হুম, 10⁻³ হিসেবে লিখছি, জুল পার মোল, ঠিক আছে। মাইনাস কি লিখবো? মাইনাস টি, ও আচ্ছা, মানে এখানে বিপরীত ধর্মিতা বোঝাচ্ছে, কারণ দুটো একই সাইন আছে। হুম হুম, মানে কোনটা হবে সেটা আমাকে যা না করে বোঝা যাবে না। হ্যাঁ হ্যাঁ, কি লিখবো বল তুই এর জায়গায়? আচ্ছা, মানে বলছি বলছি কি লিখবো বলছি। আর যদি এরকম দেয়, মানে এরকম কোশ্চেন দেবে না যে আনফেভারেবল না ফেভারেবল দুটো আলাদা সাইন দেবে, তাহলে তো না করেই বলে বলে দেওয়া যাবে। বলে দেওয়া যাবে, বাট যদি নম্বর বেশি থাকে তাহলে করে ডেল্টা দিয়ে দেখিয়ে দিবি, ঠিক আছে। যদি 1 নম্বর থাকে তাহলে ডিরেক্টলি ওরকম করে এক বলে দিবি। নম্বর তো থাকবে না, যাই হোক, হ্যাঁ ঠিক আছে। হোয়াট এভার। মানে তাহলে একটা সুবিধা আছে যে যদি আমি ভুল ভাল করি তাহলে হ্যাঁ, বলতে মানে পারবো যে ইনটিউশন হ্যাঁ। কাজ করবে ওখানে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তার মানে টি ডেল্টা এস, ডেল্টা হুম। এস বসিয়ে দাও 108.79। টি এর তুই, মানটা হচ্ছে 50, 273 যোগ করে বসাও। হ্যাঁ তাহলে এটা খেয়াল রাখতে হবে কিন্তু, এটা কেলভিন আর আচ্ছা, তার ওই যদি সাথে টি এর মানটা 0 কেলভিন হয়ে যায় সেটা কি হবে? মানে অঙ্ক তো দিতেই পারে তোকে, পারে তাহলে নাকি? কি হবে, তাহলে তাহলে কি এন্ট্রপি শূন্য হয়ে যাবে, মানে এন্ট্রপি তাহলে এনট্রপি শূন্য হবে কোনো, না, এনট্রপির এফেক্টটা না, শূন্য হয়ে যাবে। এন্ট্রপির এফেক্টটা শূন্য হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে মানে আমি বলছি যে এই সূত্রগুলো কি করে আসছে, এগুলো কোথায় পড়ায়? কোন সূত্র? এই যে আমরা যেসব সূত্রগুলো শিখলাম, যে ইউ বা এইচ বা মানে ইউ আর এস এর সেই সূত্রগুলো, এস ইউআরএস এস এর সূত্র? এস এর, মানে এস এটা তুমি তাও করে দেখালে, মানে 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 আরে ইউ সমান কিউ প্লাস ডাব্লিউ, এই, হ্যাঁ এটা তো এম্পিরিক্যাল, এই এটা প্রমাণ সবগুলো করবে নাকি এম্পিরিক্যাল। কোথাও? হ্যাঁ, এটা তো থার্মোডাইনামিক্স এর এম্পিরিক্যাল অবজারভেশন, সেখান থেকে তো ফার্স্ট লটা এসেছে, এটা কখনো আচ্ছা, প্রমাণ এসটা করবে তো না। এম্পিরিক্যাল না নাকি? এসটাও এম্পিরিক্যাল? এসটার ক্ষেত্রে কোন সূত্রটা আমরা দেখেছি? এসটাও মানে এম্পিরিক্যালি, এম্পিরিক্যালি, ঠিক আছে, যদি যতক্ষণ না তুই না, মাইক্রোস্কোপিক্যালি তাহলে এটা তুমি কানেক্ট বললে করবি। স্ট্যাটিস্টিক্স থার্মোডাইনামিক্স কি করে বললে, কি সূত্রগুলো না কি এটা বললে? হ্যাঁ ওটাই বলছি, ওরই তো, যতক্ষণ না তুই স্ট্যাটিস্টিক্যাল থার্মোডাইনামিক্স দিয়ে বা স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্স দিয়ে মাইক্রোস্কোপিক্যালি কানেক্ট করবি, ততক্ষণ তুই পারবি না ওটা বের করতে, ঠিক আছে। আচ্ছা, হুম। হ্যাঁ, তো এটা করলে চলে হ্যাঁ তাহলে আসবে। এটা করলে, এটা যদি >0 হয় তাহলে কি হবে? ইফ এটা যদি গ্রেটার দেন গ্রেটার, জিরো। হুম। তার মানে এটা হবে না, মানে অসত্য সূত্র। অতর্শত হবে পড়তে না, হবে। এরকম করে বলা যাবে না, মানে হবে। মানে অসতর্ক পড়তে হবে, মানে আর যদি কোশ্চেন লেস যেটা দেন সেটা না। জিরো হয়? তাহলে সতর্ক পড়তে হবে। সত্য সূত্র, ঠিক আছে, আমি ক্যালকুলেশন করছি না, ক্যালকুলেশন বাড়িতে করবি। হ্যাঁ, আচ্ছা, আর কি আছে? একটা অঙ্ক এখানে, gives free energy. বল এটা বল, পর অঙ্কটা বল। এ এস বি গ্রাম থেকে সি গ্রাম ডি বি গ্রাম। গ্রাম না, গ্যাস। ওই তো ঠিক আছে। হ্যাঁ, গিয়ে গেছে। একটি ক্ষেত্রে ডেল এইচ পজিটিভ ডেল এস পজিটিভ হলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 100 ডিগ্রি সেন্টিগ্রেড ও এত ডিগ্রি উষ্ণতায় বিক্রিয়াটি হতস্ফূর্ত হবে কিনা বলো। হুম ধরে নাও উষ্ণতা পরিবর্তন হুম ডেল এইচ ও ডেল এস এর মান অপরিবর্তিত থাকে, হুম। মানে অত ডিগ্রি তো যা হয় অত ডিগ্রি তো তাই হবে, তাই তো? না না, অত degree, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা টেম্পারেচার ডিপেন্ডেন্ট নয় বলছে। সে সে সেইটা কি হয় আসলে? না, টেম্পারেচার ভ্যারিয়েশন থাকে, এবার প্রশ্নটা ওটাই যে ভ্যারিয়েশনটা কি, কতটা ভ্যারিয়েশন, ভ্যারিয়েশনটা কি সিগনিফিকেন্ট নাকি অল্প, সেটা কেস বাই কেস ডিফার করে। বাট ঠিক আছে, এটা এখানে করবো, ওই কথা। আচ্ছা, জিটা এটা করবো। এটা এটা আগে বল যে মানে একই রকম ভাবে করবো আমরা কিন্তু, মানে আমরা করবো না কিন্তু করতে হলে একই রকম করে করতে হবে। এটা এনার্জেটিক্যালি ফেভারেবল না এনার্জেটিক্যালি আনফেভারেবল? এনার্জেটিক্যালি মানে দুটোই তো একই চিহ্ন আছে, তো বলা যাবে না। এনার্জেটিক্যালি ফেভারেবল না এনার্জেটিক্যালি ও ফেভারেবল? হচ্ছে এনার্জেটিক্যালি আনফেভারেবল। আনফেভারেবল কারণ ডেল্টা এইচ পজিটিভ, আর এন্ট্রপিক্যালি, হ্যাঁ, এন্ট্রপিক্যালি ফেভারেবল। এন্ট্রপিক্যালি ফেভারেবল। তাহলে একটা মানে হলে আরেকটা ফেভারেবল হবে। গিভেন গিভেন আ চান্স, মানে ইনটিউশনের দিক থেকে বলছি, কোনো ক্যালকুলেশন না করি, হুম, কোন টেম্পারেচারটা এটা হওয়ার সম্ভাবনা বা এটা স্পন্টেনিয়াস হওয়ার সম্ভাবনাটা বেশি? 1100 ডিগ্রি সেন্টিগ্রেড। হ্যাঁ, কারণ হাই টেম্পারেচার প্রসেসে হাই টেম্পারেচারে হওয়ার সম্ভাবনা বেশি, হ্যাঁ, কারণ হ্যাঁ, এন্ট্রপিক্যালি ফেভারেবল আছে, তো মাইনাস টি হ্যাঁ, ডেল্টা এস হ্যাঁ। ফ্যাক্টরটা মোর কন্ট্রিবিউট করবে, ঠিক আছে। মোস্ট লাইকলি হুম, দেখবি এটা 100 ডিগ্রিতে আনফেভারেবল হবে, সরি মানে হ্যাঁ, হ্যাঁ, নন স্পন্টেনিয়াস হবে,
আর 1100 ডিগ্রিতে হুম স্পন্টেনিয়াস হয়ে যাবে। ঠিক আছে, এটা করে দেখে নিবি, আমি আর এটা নিয়ে কিছু বলছি না, বুঝতে পেরেছি কি ধরনের অঙ্ক হতে পারে এখানে। হুম ঠিক আছে, আমি আর বলছি না এটা নিয়ে। একদম। আচ্ছা, আর এটা হচ্ছে 58 Q3। ইনটিউশন ডেভেলপ করাটা এখানে গুরুত্বপূর্ণ। ঠিক আছে। 1 ATM 25 ডিগ্রি হ্যাঁ, উষ্ণতায় এটা আমরা করবো। H2 Br লিটার থেকে 2 HBr গ্যাস, হুম। ডেল এইচ বলে দিয়েছে। হুম। ডেল এইচ মানে সিস্টেম, হ্যাঁ সিস্টেম। হুম। যদি 25 ডিগ্রি উষ্ণতায় H2 গ্যাস Br এটা থেকে HBr মোলার এন্ট্রপির মান যথাক্রমে এত এত হয়, তবে বিক্রিয়াটি কোন উষ্ণতায় স্বতঃস্ফূর্ত হবে। হুম। মানে কোন কোন উষ্ণতায় উষ্ণতা বের করতে হবে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, উষ্ণতা উষ্ণতার রেঞ্জ এক্ষেত্রে, যাই হোক। তাহলে আমার ডেল্টা হ্যাঁ এস টা লাগবে, এটা বুঝতে পারছিস তো, না বুঝতে হ্যাঁ, পারছিস? ডেল্টা এসটা লাগবে, হ্যাঁ সেটা আবার করতে হবে, হ্যাঁ ওই তাহলে ডেল্টা মোলার এস টা এন্ট্রপি কিভাবে বার দিয়ে। করবো? রিয়াকশন আমাকে দিয়েছে H2 গ্যাস হ্যাঁ প্লাস Br2 লিকুইড, সেখান থেকে 2 HBr 2 HBr, তো মোলার এন্ট্রপি দিয়ে গ্যাস। গুণ করে বিয়োগ করবো, মানে রিয়াক্ট্যান্ট বল, মাইনাস সেটা প্রোডাক্ট করে। বল। মোলার এন্ট্রপি অফ আচ্ছা হোয়াট? 2, এস বার। মোলার এন্ট্রপি অফ, হুম। মানে 2 মোলার এন্ট্রপি অফ HBr হ্যাঁ, গ্যাস তাহলে মোলার এন্ট্রপি অফ Hbr, মাইনাস, Hbr গ্যাস এম করে বলি। আচ্ছা দাঁড়া, হ্যাঁ মাইনাস মাইনাস Br2, মানে এস এন্ট্রপি, মোলার এন্ট্রপি অফ Br2 মোলার এন্ট্রপি অফ Br2 লিকুইড লিকুইড প্লাস মোলার এন্ট্রপি অফ প্লাস, হাইড্রোজেন গ্যাস। ও সরি মানে মাইনাস হয়েছে, ইয়ে করে দিয়েছি। মাইনাস মোলার এন্ট্রপি অফ H2 গ্যাস। ঠিক আছে। হ্যাঁ, ডি মতো লাগছে। বল ভ্যালুগুলো, বল ভ্যালুগুলো সব করে বল। ভ্যালুগুলো হচ্ছে মোলার এন্ট্রপি অফ H2, 190, 198.3 2 198.3 মাইনাস। মাইনাস 152.3 হুম। মাইনাস 130.5। 130.5 ইউনিট কি হবে? ইউনিট কি, ইউনিট ইউনিট হবে কিলো ক্যালোরি। এই, ভালো করে সরি দেখ। সরি সরি, জুল জুল হবে। জুল হবে। জুল পার কেলভিন, সরি। খেয়াল রাখতে হবে কিন্তু এন্ট্রপির ক্ষেত্রটায়। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা ক্যালকুলেট তো কর। এটা এটা 2 400 মোটামুটি হয়ে যাবে, মাইনাস 150 করে দেবো, তার 130, তার মানে 280 দুশো থেকে আশি 400 দুশো গেলে একশো বিরাশি কুড়ি দুশো এটা একশো হচ্ছে, কুড়ি 120। দাঁড়া, করেই নি না। এটা হচ্ছে 282.8। ঠিক আছে। হুম আর এটা হয়ে যাবে হচ্ছে 400 থেকে 1.7 গুণ 2 বাদ দিতে হবে, তাহলে 3.4 বাদ দিতে হবে, তাহলে 396.6। ঠিক আছে। তার মানে 110-এর, 10 না 114 রেঞ্জে আরে থাকছে। এক্স্যাক্টলি বল না, রেঞ্জ করছি না তো, আমরা তো করছি ক্যালকুলেট। ও আচ্ছা, তার মানে 8, 1, লেখো না, 8। .8, হ্যাঁ, পয়েন্ট বল বল আট বলতে থাক। 4, 4, 1, 1, 1, 1, 4.8, 1 1 4 4 কি করে হবে? 8 থেকে ওখানে এক নিয়ে এক নিয়েছি তিন অলরেডি। পয়েন্ট এক সরি সরি, 1 1 3 পয়েন্ট। ঠিক আছে, 113.8 হুম, জুল জুল পার পার কেলভিন কেলভিন। হবে। ঠিক আছে। হ্যাঁ এটাই, আচ্ছা, এটাই এবার হবে। এটা দুভাবে করা যেতে পারে। ঠিক আছে, দুভাবে হুম, আমি উপায় এক দেখছি, আমার মনে হয় উপায় একটাই ঠিক মনে হবে তাহলে। ওই যেটা বেসিক্যালি নর্মাল, তাই তো, মানে নাকি? হ্যাঁ, নর্মাল, সবই নর্মাল আর কি, অ্যাবনর্মাল কি আছে। ফার্স্ট মানে হই, জিটা না দিয়ে নাকি? না যেটা দিয়ে, তাহলে স্পন্টেনিয়াস হবে যখন ডেল্টা জি লেস দেন 0। ঠিক আছে। হুম তার হুম মানে ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস লেস দেন 0। হুম তার মানে টি লেস দেন, আচ্ছা স্টেপ বাই স্টেপ করি। তার মানে টি ডেল্টা এস গ্রেটার দেন ডেল্টা এইচ। ঠিক আছে। হুম হুম। তাই তো, টি ডেল্টা ওদিকে নিয়ে গেলাম আমি জাস্ট। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। তার মানে টি গ্রেটার দেন ডেল্টা এইচ বাই ডেল্টা এস। এই দাঁড়া দাঁড়া, ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটু দাঁড়াও তো, একটু দাঁড়াও তো। এতবার আটকালে কি করে হবে, এমনি না টাইম না না কোথায় না, হবে? আমি অন্য একটা জিনিস মেলাচ্ছি, দাঁড়া দাঁড়া দাঁড়া, জাস্ট একটা জিনিস মেলাচ্ছি, হুম। আটকাচ্ছি না, মানে অন্য জিনিস। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তাহলে হুম, এবার বসা। টি গ্রেটার দেন ডেল্টা এইচ এর ভ্যালু কত আছে? -72.8। -72.8। তাই তো দিয়েছি, তাই তো এমনি সদস্য সদস্য। উম, হ্যাঁ, এটা তো সবসময় স্বতঃস্ফূর্ত দেখতে পাচ্ছি আমি।
সেটাই তো বলছি, এই ডেল্টা এইচটা নেগেটিভ আছে, ডেল্টা এইচ তো পজিটিভই আছে। হুম। এটাই তো বলছি। তাহলে এটা তো অলওয়েজ, মানে যে কোনো উষ্ণতাতেই হবে। অলওয়েজ স্পন্টেনিয়াস, হ্যাঁ তাই তো দাঁড়াচ্ছে। বইয়ে কি দিতে দেখি তো। আচ্ছা, এটা তো এরকম করে কেন দিয়েছে? এ, কোন জায়গার অঙ্ক গো? মানে মুক্ত শক্তি অঙ্ক। হ্যাঁ ঠিকই আছে, যে কোনো উষ্ণতা সদস্য করতেই হবে এটা। ঠিক আছে। আচ্ছা, কোন জায়গাটার অঙ্কটা বলো না। পেজ নম্বর 438, কোশ্চেন নম্বর 3। কোশ্চেন নম্বর 3 তোমার। ও আচ্ছা, ওটাই ব্যাপার, হ্যাঁ যে কোনো উষ্ণতাতে হবে। যে মানে কিছু করেনি, জাস্ট ওইটা বলে দিয়েছে ডেল্টা এইচ। এটাই হ্যাঁ তো হ্যাঁ ছেদা। হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ ডেল্টা এক্সটা জাস্ট পজিটিভ বার করেছে। হ্যাঁ। তা আমি আমি জাস্ট দেখিয়ে দিয়েছি এই ধরনের অঙ্ক দুভাবে করবি, করা যেতে পারে। ইন জেনারেল, ওয়েন ডেল্টা এইচ নেগেটিভ, হুম ডেল্টা এস নেগেটিভ, অর হুম ডেল্টা এইচ পজিটিভ, ডেল্টা এস ও পজিটিভ। ঠিক আছে। হুম দুভাবে অঙ্কটা করা যেতে পারে। কোন, এরকম যদি জিজ্ঞেস করে, এবার যদি জিজ্ঞেস করে কোন টিতে স্পন্টেনিয়াস, ঠিক আছে, তাহলে এইটা এটা এখান থেকে ডিরেক্টলি শুরু করবি। আর কিছু মনে রাখতে হবে, শুধু এইটুকু মনে রাখার চেষ্টা করবি। ঠিক আছে। এখানে ভ্যালু বসাবি, এরপর হুম পেয়ে যাবি। আর এখানে রেঞ্জটাই গুরুত্বপূর্ণ কিন্তু, ঠিক আছে, বলতে হবে টেম্পারেচার এত বা এর থেকে বেশি হলে। ঠিক আছে, হুম হুম বুঝতে পারছিস? আচ্ছা, হুম সেকেন্ড ওয়ে হচ্ছে, সেকেন্ড ওয়েটা হচ্ছে মানে কম খাটনি কর, কিন্তু বেশি জিনিস মনে রাখতে হবে। টি ইকুইলিব্রিয়ামটা তুই জানিস, টি ইকুইলিব্রিয়াম হচ্ছে ডেল্টা এইচ বাই ডেল্টা এস হ্যাঁ ফর দিস হ্যাঁ। কাইন্ড অফ কেসেস। ঠিক আছে। এবার দেখতে হবে যে ওয়েন ডেল্টা এস ডেল্টা এস প্রেফার হ্যাভ করছে সেম না, সাইন। অর প্রেফার করছে, সেই অনুযায়ী বলতে হবে যে টি বেশি হবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবার যদি ডেল্টা এস এখন, যদি ডেল্টা এস গ্রেটার দেন জিরো হয়, তাহলে ওয়েন টি গ্রেটার দেন টি ইকুইলিব্রিয়াম, তখন স্বতঃসূত্র। হুম হুম আর যদি ডেল্টা এস লেস দেন জিরো হয়, তাহলে ওয়েন টি লেস দেন টি ইকুইলিব্রিয়াম, তখন স্বতঃসূত্র। বুঝেছিস? হুম তো হুম। যেভাবে তোর ঠিক মনে ফার্স্টের হয় তুই কেসটা সেভাবে কি ছিল? করবি। ফার্স্টের কেসটা আরেকবার একটু দেখো না, ফার্স্টের কেসটা। আমি ফার্স্ট ক্লাসে জাস্ট এখন একই উত্তর একই আসছে, আমি জাস্ট এখান থেকে শুরু করছি, করে এখানে যাচ্ছি। বুঝতে পেরেছিস? আচ্ছা। হুম। বেসিক্যালি ডেল এইচটা ওখানে টি ইকুইলিব্রিয়ামই হয়ে যাচ্ছে ওখানে। ডেল এইচ হুম। বাই ডেল এসটা। দাঁড়া, এখানে একটা গন্ডগোল দেখতে পাচ্ছি মনে হচ্ছে আমার। টি ডেল্টা ইজ গ্রেটার দেন ডেল্টা এইচ, ডেল্টা এসটা যদি আমার ক্ষেত্রে নেগেটিভ হয়, ডেল্টা এইচটা নেগেটিভ, এখানে একটা গন্ডগোল আছে। গন্ডগোলটা হচ্ছে, এখানে একটা গন্ডগোল আছে। মানে তোমার প্রসেসটাতে। আহ, এইটা করা যাবে না, এইখান থেকে করতে হবে। ঠিক আছে। কেন করা যাবে না? তার কারণ হচ্ছে, দেখ ওখানে সবসময় টি গ্রেটার দেন আসছিল, বাট এখানে দেয়ার শুড বি আ কন্ডিশন when টি লেস দেন আসা উচিত। এবং সেটা কখন হবে? মানে আমরা যে কন্ডিশনটা বার করেছিলাম কি পেয়েছিলাম বলতো, টি গ্রেটার দেন ডেল্টা এইচ বাই ডেল্টা এস, বাই এই তো। ডেল্টা এস। হ্যাঁ এবার হ্যাঁ। যদি এটা পজিটিভ হয়, এটা পজিটিভ হয়, তাহলে টি সামথিং গ্রেটার গ্রেটার দেন সাম টেম্পারেচার, সাম আসবে কিছু একটা, 200 let's say, হুম। ঠিক আছে। আর যদি এটা নেগেটিভ, মানে ডেল্টা এইচও নেগেটিভ হয়, ডেল্টা এসও নেগেটিভ হয়, তাহলেও তাহলেও টি পজিটিভ গ্রেটার হয়। দেন সাম আসবে, কিন্তু সেটা কি, ডেল্টা লেস দেন জিরো, টি লেস দেন সামথিং আসবে। ঠিক আছে। হ্যাঁ ওই লেস দেনটা কেন আসছে না এই ক্ষেত্রে? কারণ আসলে আমরা দুপাশে মাইনাস দিয়ে গুণ করছি, যখন ডেল্টা এস নেগেটিভ ডেল্টা এইচও নেগেটিভ। এবং হ্যাঁ মাইনাস হ্যাঁ। দিয়ে গুণ করলে সাইনটা বদলে যাওয়া উচিত, যেটা আমরা কনসিডার করছি না। মানে আমি বলতে চাইছি যে, না, লেটস কনসিডার তো সে, করলাম একবার যে তো। না করছি না, আহ, আহ, দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি। লেটস সে ডেল্টা এইচ সমান সমান 20, 2000, ঠিক আছে,
জুল। মানে জাস্ট একটা কথা বলো, একটা কথা জাস্ট বলছি, হুম। মাইনাস টি ডেল্টা এস, মানে আমি জাস্ট ডেল্টা এসটাকে ওদিকে নিয়ে গেলে মাইনাস হচ্ছে, মানে মাইনাস টি ডেল্টা এস হ্যাঁ, কারণ থেকে মাইনাস ডেল এইচ যখন বড়, নেগেটিভ, তাই তো? যদি আমি বলতে চাইছি যখন ডেল্টা এসটা নেগেটিভ না, তখন আমি যখন হ্যাঁ। নেগেটিভ দিয়ে এটাকে এদিকে নিয়ে যাই তখন সাইনটা চেঞ্জ হয়ে যাওয়া উচিত। বুঝতে পারছিস? আচ্ছা 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 মনে আছে যে আচ্ছা। গ্রেটার দ্যান লেস দ্যান এর ক্ষেত্রে নেগেটিভ দ্বিগুণ করলে বা উল্টো করলে এটা। হ্যাঁ মানে, মানে আমি বলতে চাইছি যে, ও আচ্ছা মানে, আচ্ছা ডেল এইচ এর সাইনও আছে, আবার মাইনাস আগেও একটা আছে, তাই তো? হ্যাঁ, তো ওই জন্য ওটা ওটা এখান এখান থেকে করাটা বেটার। ঠিক আছে। আচ্ছা, দেখিয়ে দিচ্ছি। ধর ডেল্টা এস হচ্ছে তোর 100 হুম জুল পার কেলভিন। ঠিক আছে। তাহলে হুম এক্ষেত্রে স্পন্টেনিয়াস ওয়েন টি ইন্টু 100 গ্রেটার দেন 2000। ঠিক আছে। হুম ইউনিট ইউনিট বসাবি। তাহলে এখান থেকে কি যাবি? টি গ্রেটার দেন 2000/100। হুম ঠিক আছে। আর এইখানেই মানে যদি এরকম হতো যে ডেল্টা এইচ হচ্ছে তার -2000 জুল, হুম আর ডেল্টা এস হচ্ছে -100 জুল। হুম ঠিক আছে। তাহলে স্পন্টেনিয়াস ওয়েন, আচ্ছা এখান থেকে তার মানে এখানে কি হচ্ছিল? টি গ্রেটার দেন 20। ঠিক আছে। হুম হুম আর এটা হচ্ছে স্পন্টেনিয়াস ওয়েন টি ইন্টু -100 গ্রেটার দেন -2000। ঠিক আছে। হুম তাহলে আগে আমাকে মাইনাস সাইনটা দিয়ে গুণ করতে হবে, তার মানে টি ইন্টু 100 < <2> ঠিক আছে। তাহলে এখানে কি আসবে? টি < <20 আসবে কিন্তু। বুঝতে পারছি না? বুঝতে পারছি। আচ্ছা ওই নর্মাল ভাগটা করে দিলে আমরা এই স্টেপটা মিস করে যাচ্ছিলাম, যেখানে এই সাইনটা পাল্টাচ্ছে। বুঝতে পেরেছিস? আচ্ছা। বুঝতে পারছিস না? পারছিস না? দাঁড়া একটু দাঁড়া, ভালো করে দেখার চেষ্টা কর। একটু দেখছি আর। আচ্ছা আমি আমি ধরো মাইনাস দিয়ে গুণ করছি না, আমি হুম। মাইনাস 100টাকে ওদিকে নিয়ে গেলাম। না, ওটা করা যাবে না, ওটাই তো বলতে চাইছি। মাইনাস কিলো ওদিকে তাহলে গ্রেটার তো দ্যান লেস দ্যানের ক্ষেত্রে করা এটা যাবে তো না। লুপ লুপ হলো, মানে এটা তো এটা ঠিক না, মানে এটা তো এইভাবে না করাই ভালো দেবে। কি ঠিক না বলো আমাকে একটু তাহলে বুঝিয়ে কেন দিই। মানে, আমি মাইনাস 100টাকে ওদিকে নিয়ে যেতে পারছি না কেন? মাইনাস ওটা এই জন্যই ওদিকে নিতে পারছি না আমরা। মাইনাস করে কখন নিয়ে যাই বলতো? যখন হুম। ইকুয়ালস টু থাকে। যখন গ্রেটার দ্যান বা লেস দ্যান থাকে, তুই -100 ওইদিকে নিয়ে যাচ্ছিস, মানে তুই আসলে 100 ওইদিকে নিয়ে যাচ্ছিস আর একটা মাইনাস দিয়ে গুণ করছিস। সেই মাইনাস দিয়ে গুণটা তোকে কনসিডার করতে হবে তো। তুই বুঝতে পারছিস না? বুঝতে পারছিস না? আচ্ছা তার মানে তাহলে তাহলে আমাকে ডেল ওদিকে নিয়ে গেলেই সব সব সময়ের জন্য চিহ্ন বদলাতে হবে? না, ডিপেন্ড ডেলিসের সাইনটা ও কি। ডেল এর সাইনটা কি? এখানে তো বদলাতে হলো না আমাকে। ঠিক আছে, এখানে আচ্ছা বদলাতে হচ্ছে কারণ এখানে একটা মাইনাস রয়েছে। তো আমি বলবো যে আচ্ছা, এইটা মানে এই মানে অবধি করে বেসিক্যালি আমি নিয়ে। মাইনাস, ও আচ্ছা মানে বেসিক্যালি মাইনাস 100 দিয়ে দুই দিকে ভাগ করছি, ওই জন্য চিহ্নটা বদলে যাচ্ছে, একদম তাই একদম বলতে পারি তো? একদম একদম, হ্যাঁ। মানে যখনই আচ্ছা, লেস দেন গ্রেটার দেন থাকবে তখনই দুপাশে যখন মানে কোনো কিছুকে এই তো ভাগ গুণ দুপাশে করবো। মাইনাস দিয়ে ভাগ করছি, আচ্ছা ভাগ ভাগ বা করাটা গুণ গুণ যা করা, আচ্ছা। খুশি কর, তুই ভাগ বা গুণ যা খুশি কর, মাইনাস দিয়ে ভাগ বা গুণ করলে সাইনটাকে রিভার্স করতে হবে কিন্তু। মানে এই আচ্ছা সাইনটাকে রিভার্স করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে। সেই জন্য এখান থেকে স্টার্ট করাটা বেটার রাদার দেন ওইটা। আচ্ছা এবং সেই না, অনুযায়ী ওটা ওখান করতে দিয়ে স্টার্ট করেও বেসিক্যালি হ্যাঁ বুঝতে পেরেছি, মানে ওই জায়গাটা মনে রাখতে হয়। হ্যাঁ, তার থেকে নিজেরটাই সোজা, আমি নিজেরটা বার করবো। যেটা তো ঠিক মনে হয় তুই সেটা করবি। হ্যাঁ। আচ্ছা, তাহলে একটা হয়ে গেল। আচ্ছা, এবার কি হুম। বলনীয় আমাদের আছে? বলনীয় আছে এবার হচ্ছে, আচ্ছা, লাস্ট জিনিস সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি। স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি আমি এটা নিয়ে কিছু বলবো না, ওই একই কনসেপ্ট, বই থেকে পড়বি। ঠিক আছে। বই থেকে পড়বি স্ট্যান্ডার্ড কন্ডিশনে যে ফ্রি এনার্জি গুলো। হুম। ঠিক আছে। এবং তার সাথেই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি চেঞ্জ। আচ্ছা, এই স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি গুলো কি হবে? G0 of some a। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, হ্যালো। 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 হ্যাঁ একটু ইন্টারনেট সমস্যা করছিল। আচ্ছা আচ্ছা। না না, স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি মানে হচ্ছে যে হুম। মানে ওই আবার যেমন আমরা স্ট্যান্ডার্ড এনথালপি ভ্যালু পড়েছিলাম, তেমনি কোনো একটা জিনিসের ক্ষেত্রে তার স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি ভ্যালু, ফ্রি এনার্জি চেঞ্জ না কিন্তু, ফ্রি এনার্জির ভ্যালু। ঠিক আছে। তাহলে দিস ইজ আচ্ছা আচ্ছা। স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি অফ এ। ঠিক আছে। আর স্ট্যান্ডার্ড ফ্রি এনার্জি চেঞ্জ মানে, তাহলে আমি যেরকম করে বলি, এ প্লাস বি থেকে সি প্লাস ডি তৈরি হচ্ছে,
তাহলে এটার জন্য স্ট্যান্ডার্ড গ্রিপস এনার্জি চেঞ্জ কি হবে? GC0 মাইনাস, সরি প্লাস প্লাস জি ডি GG জিরো জিরো মাইনাস অফ জি। মাইনাস GA0 মাইনাস হুম GB0। ঠিক আছে? হুম। ইন দ্য সেম মানে ওয়ে। হুম, স্ট্যান্ডার্ড এনার্জি বলতে যে মানে ওই বেসিক্যালি প্রমাণ অবস্থা থেকে ওই যে বেসিক্যালি ওটাই তো। একদম একদম এবং এবং সেক্ষেত্রে এই প্রত্যেকটা ভ্যালু নিয়ে, ফ্রি এনার্জি ভ্যালু নিয়ে করছি। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। এটা স্ট্যান্ডার্ড মানে এনার্জি জি ভ্যালু। সিস্টেম বেসিক্যালি, জি এ মানে এ সিস্টেমে জিটা, তাই তাই তো মানে। এর এই জিনিসটার এর নিজস্ব গিভস এনার্জি ভ্যালু কত, আচ্ছা বুঝেছিস? আচ্ছা, এর নিজস্ব গিভস ফ্রি এনার্জি বলতে কি বোঝাচ্ছে? এটা আসলে মানে ওই আবার ব্যাপারটা খানিকটা অ্যাবস্ট্রাক্টই আর কি। তা এর নিজস্ব ইন্টেলিজেন্স এনার্জি কি বলতে কি বোঝায়? এর নিজস্ব ইন্টেলিজেন্স এনার্জি বলতে বোঝায় যে এর কত, এর মধ্যে মোট কত শক্তি আছে, তার কি আমরা অ্যাবসলিউট ভ্যালু জানি? জানি না। তখন আমরা একটা স্ট্যান্ডার্ডের সাপেক্ষে মেজার করি, মানে একটা রেফারেন্সের সাপেক্ষে মেজার করি। ঠিক তেমনি আচ্ছা, গিভস এনার্জি ডেফিনেশনটা কি আছে? গিভস এনার্জি ডেফিনেশন আছে জি ইকুয়ালস টু এইচ মাইনাস মানে টি এক্স। অন্য কোনো ভাবে বলা যাবে না মানে, মানে অন্যভাবে বলা প্র্যাক- যাবে কিন্তু আমরা এখন সেটা করতে চাইছি না। আরেকটা উপায় আছে কিন্তু সেই উপায়টা দেখাচ্ছি না আমি আপাতত। তাহলে জি হচ্ছে এইচ মাইনাস টি এক্স। ঠিক আছে? তাহলে হুম এর এইচ মাইনাস কোন টেম্পারেচারে দেখছি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার G0 হলে টেম্পারেচারটা 298 কেলভিন বা 25°C। আর এ এর নিজস্ব এস, এইটা দিয়ে আমি এর জি ক্যালকুলেট করতে পারি, এর জি হ্যাঁ, ভ্যালু ক্যালকুলেট করতে পারি। এটাই স্ট্যান্ডার্ড হবে ওর। স্ট্যান্ডার্ড হচ্ছে ডিপেন্ড করছে যে টেম্পারেচারটা যদি 298, স্ট্যান্ডার্ড মানে 298 কেলভিন এক অ্যাটমসফিয়ারিক প্রেশার, দ্যাটস কল ও স্ট্যান্ডার্ড। আচ্ছা আর আচ্ছা কিছুই আচ্ছা না। আচ্ছা। ঠিক আচ্ছা আছে? বুঝতে পেরেছি। মানে আমরা এতক্ষণ ফ্রি এনার্জি চেঞ্জ নিয়ে কথা বলছিলাম, এখন আমরা ফ্রি এনার্জি নিয়ে কথা বলছি। ঠিক আছে? আচ্ছা। তাহলে ইন দ্য হ্যাঁ সেম হ্যাঁ ওয়ে আমি ডেল্টা G0 অফ ফরমেশনও ডিফাইন করতে পারি, হ্যাঁ হ্যাঁ ঠিক যেমন ডেল্টা H0 ফরমেশন ডিফাইন করেছি। ঠিক আছে? হ্যাঁ। এভাবে রিপ্রেজেন্ট করবো সেটাকে। ঠিক আছে? আমি আচ্ছা। ফাইনালি যেটা বলতে চাইছি যে ডিফারেন্ট ওয়েস অফ মেজারিং ডেল্টা জি অফ আ প্রসেস। ফ্রি এনার্জি চেঞ্জ মেজার করার ডিফারেন্ট ওয়ে। ঠিক আছে? তার ও প্রসেসটা মানে, হচ্ছে A+B। মানে মানে হাফ মোল এইচ টু থেকে এক মোল এইচ উৎপন্ন হচ্ছে, ওইটাই গিভস দিয়ে করতে হবে তাই তো? হ্যাঁ, ওভাবে করা যায়। ঠিক আছে? তাহলে ওয়ে ওয়ান হচ্ছে যেটা আমরা এতদিন শিখে এসেছি, সেটা হচ্ছে ডেল্টা এইচ রিয়াকশন যদি জানি। আচ্ছা, হ্যাঁ। জানি জানি বলছি না, আমি বলছি ডেল্টা জি ইকুয়ালস টু ডেল্টা এইচ মাইনাস টি ডেল্টা এস। ঠিক আছে? তাহলে এই হুম বিক্রিয়াটার জন্য আমাকে ডেল্টা এইচ কত সেটা জানতে হবে, এই বিক্রিয়াটার জন্য ডেল্টা এইচ কত জানতে হবে, ডেল্টা জি ক্যালকুলেট করতে পারবো। ঠিক আছে? হুম 2 নম্বর ওয়ে, আমি ইন্ডিভিজুয়াল জিনিসগুলোর জি ভ্যালু জানি। ঠিক আছে? তাহলে হুম। সেখানে কি করবো? ডেল্টা জি হচ্ছে ওই জি যেটা অফ আগে সি বললাম। প্লাস হুম জি হুম অফ ডি মাইনাস হুম জি অফ এ মাইনাস জি অফ বি। হুম ঠিক আছে? এরকম করে করতে পারি। হুম হুম। আচ্ছা, থার্ড ওয়ে কি? মনে কর আমরা স্ট্যান্ডার্ড এনথালপি, স্ট্যান্ডার্ড ইয়ে না, গুলো। এনথালপি ফরমেশন দিই। আরে স্ট্যান্ডার্ড আচ্ছা। এগুলো প্রত্যেকটাই স্ট্যান্ডার্ড হবে যদি আমি পার্টিকুলার কন্ডিশন নিই, তখন জিরো বসিয়ে দিব। ও আচ্ছা আচ্ছা। স্ট্যান্ডার্ডটা আলাদা কিছু না, ফরমেশন। স্ট্যান্ডার্ড একটা আচ্ছা পার্টিকুলার আচ্ছা, তার কন্ডিশন। মানে ঠিক আছে? ফরমেশন অফ জিডি। হ্যাঁ, তাহলে ফরমেশন দিয়ে আমি করতে পারি। তাহলে ডেল্টা জি ফরমেশন অফ সি, মানে আমাকে কোশ্চেনে যেটা দিয়ে দেবে সেটা দিয়ে করবো আর কি আছে। মানে আমি জাস্ট বলে দিচ্ছি, ঘাবড়ে যাবি না। একটা জিনিস করারই হাজারটা উপায় আছে। ঠিক আছে? আচ্ছা। তাহলে ডেল্টা জি ফরমেশন অফ ডি মাইনাস ডেল্টা জি ফরমেশন অফ এ মাইনাস ডেল্টা জি ফরমেশন অফ বি। হুম ঠিক আছে? হুম 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 এই দুটো উপায় আমার ডেল্টা এইচ এর ক্ষেত্রেও সেম ছিল। ঠিক আছে? মনে কর হুম। আমি হ্যাঁ হ্যাঁ এনথ্যালপি হ্যাঁ ভ্যালু দিয়েও করছিলাম, আবার হ্যাঁ। এনথ্যালপি ফরমেশন দিয়েও করার চেষ্টা করছিলাম। হুম হুম এইটা এক্সট্রা এই ক্ষেত্রে আছে, কারণ এনথ্যালপির ক্ষেত্রে আমার এরকম কোনো ফর্মুলা ছিল না। ঠিক হুম আছে? তো হুম আমরা এইভাবে করছিলাম, বা এরকম ফর্মুলা ছিল আসলে, ডেল্টা ইজ ইকুয়ালস টু ডেল্টা ইউ মাইনাস ডেল্টা পিভি, বাট আমরা ব্যবহার করতাম না ওটা খুব একটা। হুম। ঠিক আছে? হ্যাঁ তো অনেকগুলো সবগুলো প্রায় একই এইরকমই দেখতে, মানে এইচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে প্যাটার্নটা সেম, প্যাটার্নের মধ্যে নতুন কিছু নেই। আচ্ছা, আমি দুটো অঙ্ক করবো আবার। দুটো অঙ্ক করতে পাবো, এখান থেকে পাবো। উম, কোথায় 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 কোথায়? তারপরে পেজ 60, কোয়েশ্চেন 1 আর 2। এটাই পেজ 60 বলছে, হ্যাঁ।
অঙ্কটা পর পর অঙ্কটা পর। অঙ্কটা পড়বো। হুম। 25 ডিগ্রি উষ্ণতা ইন্টু প্রমাণ মুক্ত শক্তি পরিবর্তন। প্রমাণ মুক্ত শক্তি পরিবর্তন গণনা করো। ডেল্টা জি জিরো ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? হুম তাহলে এখানে কি হুম যেটা দিয়েছে, ডেল্টা ফার্স্ট এইট জিরো একটা দিয়ে ডেল্টা এস করবো, জিরো। ওয়ে ওয়ান দিয়ে করবো। হ্যাঁ, তাহলে হুম, ডেল্টা বলো বলো এইট বলো। জিরো মাইনাস টি ডেল্টা এস জিরো দিয়ে করবো। এটা হুম হচ্ছে -91.8 ইন্টু ওয়ান হুম থাউজেন্ড হুম। জুল, মাইনাস টেম্পারেচার কি দিয়ে দিয়েছে, স্ট্যান্ডার্ড মানে 25 পঁচিশ মানে ডিগ্রি ঠিক আছে, স্ট্যান্ডার্ড। তাহলে দুশো স্ট্যান্ডার্ড। আটানব্বই 25 ডিগ্রি মানে 298 কেলভিন ইন্টু হুম হুম -198 জুল পার কেলভিন, ঠিক আছে? পুরো হুম নর্মাল করে ক্যালকুলেট করবি, কোনো সমস্যা নেই হুম আশা করছি। হুম হুম হুম। আচ্ছা, এবার এটারই আরেকটা উপায়। আরে, পরম করে পড়, হুম, 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 হুম। জোরে পড়। হ্যাঁ, হটস্পট তো, তার মানে দাঁড়াও। ব্র্যাকেট দিয়ে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় GF0NO2 গ্যাস এত, আর GF0NO গ্যাস এত। ঠিক আছে, হ্যাঁ, পড়লাম তো, এবার দাঁড়া। এবার আমাকে NO2 গ্যাস আর NO গ্যাস দিয়ে দিয়েছে। O2 টা তো জিরো হয় নাকি? ও টুটার ক্ষেত্রে আমাকে জিরোই ধরে নিতে হবে, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে? মানে ঠিক আছে, O2 নো কি আদার ওয়ে। জিরো হয় আসলে? ডেল্টা জি জিরো হওয়া উচিত না, যাই হোক বল। ডেল্টা ডেল্টা জি এইচ কখনো জিরো? ফরমেশনটা জিরো, মানে তুই ভাব না যে আমি সাইডে বলছি, এটা নিয়ে কনফিউজ হবি না। ডেল্টা জি ফরমেশন অফ এনিথিং সেটা কি হবে, ডেল্টা এইচ ফরমেশন অফ দ্যাট মাইনাস টি ডেল্টা এস ফরমেশন অফ দ্যাট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ। এবার ডেল্টা এইচ ফরমেশন আমি জানি কোনো এলিমেন্টের ক্ষেত্রে তার স্ট্যান্ডার্ড স্টেটে ডেল্টা এইচ ফরমেশনটা জিরো, অক্সিজেনের ক্ষেত্রে, হুম বুঝতে পারছিস? কিন্তু ডেল্টা এস ফরমেশন থেকে হুম। জিরো, ওই আর কি, মানে ধরে নেওয়া হচ্ছে জিরো, তাই জন্য ডেল্টা এইচ ফরমেশনটাও ডেল্টা জিরো। এইচ ডেল্টা এস। আচ্ছা, মানে যদি, তাহলে যদি ডেল্টা এসও জিরো হয়ে যায়, তাহলে তাহলে তো ডেল্টা জিও জিরো, মানে আমি বলছি হ্যাঁ, তাই ডেল্টা জন্য তো জি। ডেল্টা ডেল্টা জিটা জিরো ধরে নিয়েছি, তাই জন্য তো ডেল্টা জি ফরমেশন ডেল্টা জি ফরমেশন অফ অক্সিজেন ইজ জিরো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্ষেত্রে ডেল্টা জি জিরো কি করে ক্যালকুলেট করবো? সেটা কি, মানে আমি বলছি বাস্তবে ঘটে না সাধারণত ডেল্টা বা এইচ আর ডেল্টা এস মানে জিরো হয়ে যায়? হ্যাঁ, বাস্তবে তাই ধরে নেওয়া হয়। ফরমেশনের ক্ষেত্রে, আবারও বলছি, ফরমেশনের ক্ষেত্রে কোন এলিমেন্ট যদি তার স্ট্যান্ডার্ড স্টেটে থাকে, লাইক অনলি পিওর মলিকুল অফ দ্যাট ইন আ মোস্ট স্টেবল হ্যাঁ ফর্ম, ঠিক আছে, তাহলে সেটা করে জিরো। এবার বল, এবার বল। NO2 মাইনাস ওটা 2NO2 করতে হবে ওটা। আরে কি সেটা বল, টু ইন্টু হোয়াট? 2 into formation gives free energy of NO2 হ্যাঁ, minus 2 into formation gives energy of NO তাহলে টু minus ইন্টু 2 কি into হবে formation। এনও টুর ক্ষেত্রে? 51.30 কিলো জুল মাইনাস -2 ইন্টু, 86.57 কিলো জুল। এটা করে দেখতে হবে ডেল্টা জি জিরোটা জিরোর থেকে কম আছে কিনা। হুম, ঠিক আছে। তাই হলস করতে হবে, নাহলে হবে না। হ্যাঁ, ইফ ডেল্টা জি জিরো গ্রেটার দেন জিরো তাহলে নন স্পন্ড, আর যদি ডেল্টা জি জিরো লেস দেন জিরো তাহলে স্পন্ড, হুম ঠিক আছে? কমপ্লিট, হুম হুম খতম। হুম আচ্ছা, লাস্টে আমরা যেটুকু পড়বো সেটা, ও আচ্ছা, ছোট কথা বলে নি। ফর আ রিয়াকশন ডেল্টা জি কার্ভ, ঠিক যেমন ডেল্টা এইচ এরও কার্ভ হয়, ঠিক আছে? হুম তেমনি ডেল্টা জিরো সেম কাইন্ড অফ কার্ভ হয়, যেখানে আমরা একদিকে রিয়াকশন কোঅর্ডিনেট ডিফাইন করছি। রিয়াকশন কোঅর্ডিনেট কি বুঝতে হবে না, ভাব ভাব রিয়াক্টর আর আচ্ছা বাদ দে এটা, রিয়াক্টেন্ট হুম প্রোডাক্ট। হুম আর এইবার আমরা
জি রিপ্রেজেন্ট করছে, জি মাইন্ড ইট, ঠিক আছে। হুম 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 আর একটা কেস দেখাবো এখানে আমি। তাহলে ধর আমরা এখান থেকে স্টার্ট করেছি, আমার প্রোডাক্টটা হচ্ছে এখানে, ঠিক আছে। তো এদের হুম যাত্রাপথটা জেনারেলি এরকম করেই হয়, ঠিক আছে। আরেকটা কেস হুম করে ধর আমরা এখান থেকে স্টার্ট করেছি আর প্রোডাক্টটা এখানে, ঠিক আছে। তাহলে এটাও হুম এরকম করেই হয়, ঠিক আছে। তাহলে এর মধ্যে কোনটা স্পন্টেনিয়াস কোনটা নন স্পন্টেনিয়াস? ডেল্টা জি আর কমেছে। বাঁ দিকেরটা না ডান দিকেরটা? বাঁ দিকেরটা কি সেটা বল। বা দিকেরটায় বেড়েছে, ডান দিকেরটায় কমেছে, তা হুম, কমেছে এটা হবে। তাহলে বাঁ দিকেরটা কি হবে? বা দিকেরটা নন স্পন্টেনিয়াস। তাহলে নন স্পন্টেনিয়াস। হুম 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 আর ডেল্টা জিটা কি ক্ষেত্রে? এইটুকু হচ্ছে ডেল্টা জি, ঠিক আছে। দিস হুম ইজ দা হুম ডেল্টা জি গ্রেটার দেন জিরো, ঠিক আছে। আর হুম এক্ষেত্রে এইটা আমার ডেল্টা জি, ডেল্টা জির ভ্যালু উইচ উইল বি লেস দেন জিরো, ঠিক আছে। মডিউলাস ডেল্টা জি বলে দিস তাহলে সুবিধা হবে। ভ্যালু, এটা শুধু ভ্যালু রিপ্রেজেন্ট করছে। হুম হুম। তাহলে এটা নন স্পন্টেনিয়াস, এটা স্পন্টেনিয়াস। ঠিক যেমন ডেল্টা এইচ লেস দেন জিরো হলে সেটা কি ধরনের রিয়াকশন বলে? ডেল্টা এইচ। লেস দেন জিরো হলে এক্সোথার্মিক না এন্ডোথার্মিক? ডেল্টা এইচ লে লে রে 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 দা বুঝি বলছি। হুম ডেল্টা এইচ লেস দেন জিরো, হুম। তার মানে হচ্ছে, দাঁড়া বলছি, ডেল্টা এইচ গ্রেটার দেন জিরো হলে তাপ গ্রাহী বিক্রিয়া। গ্রাহী আর ইংলিশে কি বলে? এক্সোথার্মিক। এন্ডোথার্মিক। ডেল্টা এইচ আচ্ছা গ্রেটার দেন এক্সোথার্মিক। জিরো হলে সেটাকে বলে এন্ডোথার্মিক, ঠিক তেমনি এন্ডোথার্মিক, আচ্ছা এক্সো মানে ডেল্টা জি এন্ডো। গ্রেটার দেন জিরো হলে সেটাকে বলে এন্ডো আর্গনিক বা এন্ডার্গনিক, ঠিক আছে। আচ্ছা। এন্ডার্গনিক রিয়াকশন। আর ডেল্টা এইচ লেস দেন জিরো হলে সেটাকে বলে এক্সোথার্মিক, সেটাকে বলে এখানে এক্সার্গনিক রিয়াকশন, হুম, ঠিক আছে। এই নামটা দরকার নেই, just বলার জন্য বলে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লাস্ট যেটা সেটা হচ্ছে যে থার্ড ল। বলছি একটা জিনিস, এই আরএমএস ভেলোসিটি জানো কি? তুইও জানিস, শুধু মনে করতে পারছিস না। হ্যাঁ মানে জানি, মানে কিন্তু বলতো কোন চ্যাপ্টার সাথে যুক্ত? তোকে এখন আমি পড়াচ্ছি, তুই অন্য জিনিসের উপর ফোকাস করছিস কেন বেটা? হ্যাঁ, না মানে একটু আমি বলো বুঝতে জাস্ট পারছি তো একটা জিনিস। অ্যাটেনশনটা ডিভাইডেড রয়েছে, বললেই হলো। না মানে হ্যাঁ, পরে বলছি। আরএমএস এর ফুল ফর্ম হচ্ছে রুট মিন স্কোয়ার। তাহলে রুট অফ সামথিং কি? মিন স্কোয়ার। মিন মানে হচ্ছে হুম গড়, বর্গ। হুম কিসের বর্গ? গড়ের। কার গড়? স্কোয়ারের। তাহলে অনেকগুলো জিনিসের স্কোয়ার, তাদের গড় পুরো জিনিসটার বর্গ, বুঝেছি। বর্গ। বর্গ কোথায় করলাম মানে? এই বর্গমূল, বর্গমূল বর্গমূল, করলাম। বর্গমূল, সরি, বর্গমূল, হুম ঠিক আছে। তো হুম গ্যাসের ক্ষেত্রে এটা মানে তুই যে কন্টেক্সটটা দেখছিস সেটা হচ্ছে যে গ্যাসের ভেলোসিটির ক্ষেত্রে আমার ধারণা। তাহলে ধর এক নম্বর মলিকুলার ভেলোসিটি সি, তাহলে C1 স্কোয়ার প্লাস C2 স্কোয়ার প্লাস C3 স্কোয়ার, সরি স্কোয়ার, প্লাস ডট 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 CN স্কোয়ার। এর গড় নিতে হবে, মানে এন দিয়ে ভাগ করতে হবে, তার রুট করতে হবে, ঠিক আছে। গ্যাসের বলতে এটা কোন চ্যাপ্টার আছে? গ্যাসের, গ্যাসে আমরা বলিনি, আমরা গ্যাসের। গ্যাসটা তো খুব পার্শিয়ালি পার্শিয়ালি পড়ে বেরিয়ে গেছি না। হুম হুম। আর এই মোস্ট পাওয়ার ভেলোসিটিটা কি বোঝায়? মোস্ট পাওয়ার ভেলোসিটি না মোস্ট প্রবাবল ভেলোসিটি? আচ্ছা। এখন এগুলো তো কেন ফোকাস করছি আমি তো বুঝতে পারছি না। ঠিক আছে ঠিক আছে, বলো। যেটা করছি ওটা রাগ, ওটা রাগ। আর রেখে দিচ্ছি, ঠিক আছে, থার্ড রাউন্ড বলতে শেষ শেষ হয়ে যাবে। গ্যাসের ভেলোসিটির ক্ষেত্রে এরকম একটা ডিস্ট্রিবিউশন থাকে, ঠিক আছে। আর এখানে আমার হুম ভেলোসিটি সি দিয়ে রিপ্রেজেন্ট করছি, আর এখানে আমার প্রবাবিলিটি রিপ্রেজেন্ট করছি। তো এরকম একটা ডিস্ট্রিবিউশন থাকে, ঠিক আছে। বা এই ডিস্ট্রিবিউশন মানে কি? কোন ভেলোসিটির কতটা সম্ভাবনা রয়েছে, কোন ভেলোসিটির কত সম্ভাবনা রয়েছে, কি করে এটা পাই সেটা আমি যাচ্ছি না বলতে। কোন ভেলোসিটির কতটা সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এই হুম ভেলোসিটির এই হুম সম্ভাবনা, এই ভেলোসিটির এই সম্ভাবনা, ঠিক আছে। এইটাকে বলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন,
যে 50 কিলোমিটার প্রতি ঘন্টা তার কত সম্ভাবনা হওয়ার কত, 60 কিলোমিটার প্রতি ঘন্টা তার সম্ভাবনা কত, 10 কিলোমিটার প্রতি ঘন্টা তার সম্ভাবনা কত? বোঝা গেছে না বোঝা যায়নি? আচ্ছা। যেই ভেলোসিটিটার সম্ভাবনা যত সব থেকে বেশি সেটাকে বলে মোস্ট প্রবাবল ভেলোসিটি। ঠিক আছে? যে এইটাই হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি। ঠিক আছে? হুম হুম আর হুম এরকমই প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দিয়ে দিলে আমি ওর গড় বার করতে পারি, ওর বর্গের গড় বার করতে পারি, অনেক কিছু করতে পারি। ঠিক আছে? হুম হুম যে একটা ভ্যালু নেবো, তার প্রবাবিলিটি দিয়ে তাকে গুণ করবো, অন্য ভ্যালু নেবো তার প্রবাবিলিটি দিয়ে গুণ করবো, এরকম করে প্রত্যেকটা যদি ভ্যালু এবং তাদের করেসপন্ডিং প্রবাবিলিটি গুলো গুণ করে যোগ করতে করতে যাই, তাহলে আমি গড় পেয়ে যাই। বুঝতে পেরেছিস? আচ্ছা। গ্যাসের ক্ষেত্রে তোদের এটা, মানে তোদের ফর্মুলাটা দিয়ে দাও, মানে ফর্মুলাটা দেওয়া আছে, এটা মানে ক্যালকুলেট করা যায়, এবং ফার্স্ট ইয়ারে আমার ধারণা ক্যালকুলেট করে, ফার্স্ট ইয়ারে, হ্যাঁ ফার্স্ট ইয়ারই করে। সেটা হচ্ছে গ্যাসের ক্ষেত্রে অ্যাভারেজ অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে √8 RT/π m। ঠিক আছে? এখানে হুম টিটা হুম হচ্ছে টেম্পারেচার, আর এমটা হচ্ছে, আচ্ছা এখানে RT ধরলে এমটা ক্যাপিটাল এম লেখা উচিত, মানে মলিকুলার ওয়েট। ঠিক আছে? বুঝতে পারছিস না বুঝতে পারিস? বুঝতে পেরেছি। ওই প্রবাবিলিটি স্টুডেন্ট থেকে তুই যদি গড় ভ্যালুটা বার করিস, হুম সেই গড় হুম ভ্যালুটা কি করে বার করে? সামেশন ওভার মানে অল এইটা আমি বলছি, সিআই। এইটা ফিজিক্সে কোথায় লাগে কাজে, এই আরএমএস আর এটা? মানে অনেক জায়গায় লাগে, মানে এরকম এক জায়গায় কি করে লাগে কি করে বলি আমি। মানে আমাদের ধরো আহ রেডিয়েশন আছে ওখানে আছে, এই মানে কাজে লাগতে পারে এটা কখনো? হ্যাঁ 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 হ্যাঁ। মানে আগের দিন রেডিয়েশনের কাজে লাগবে। ব্ল্যাক বডি পড়াচ্ছিল। ব্ল্যাক বডি রেডিয়েশনের কাজে লাগবে, হ্যাঁ এক্স্যাক্টলি। ওইখানেই বলছিল এটা, মানে ওটা আমাদের লাগেনি কিরকম কাজে। হ্যাঁ। ব্ল্যাক বডি তুমি যে অ্যাপ্রোচে পড়েছো ওইখানেও আমি কি ব্ল্যাক বডি মানে, পড়িয়েছি? আমি ব্ল্যাক বডি যে আমি ব্ল্যাক বডি, আমি বুঝতে পেরেছি কোনটা কথা বলছি, না আমি ব্ল্যাক বডি পড়াইনি। ঠিক কিন্তু আছে? মানে মানে ফান্ডামেন্টাল গুলো কিন্তু ওইখানেই বললো, মানে খুব ফান্ডামেন্টালি ঢোক মানে, যেরকম ওইটা যেটা তুমি পড়েছিলে জানো ওটাকে কি বলে, ওই যেটাকে আহ, হার্জের যেটা পরীক্ষাটা, হার্জ না কি বিজ্ঞানের নাম এইচ দিয়ে, ওই বেসিক্যালি প্লাঙ্ক যেটা বলেছিল, মানে যেটা হুম। ওই যে পরীক্ষাটার নামটা কি জানো? পরীক্ষাটার নাম তো, মানে ওটা তো ব্ল্যাক বডি রেডিয়েশনের কনসেপ্ট, না কনটেক্সটই ব্ল্যাক বলে। বডি রেডিয়েশন কনটেক্সট না, মানে রেডিয়েশনে, আরে ওই যে ওটা দাঁড়া, হার্জের হার্জি তো বলে ওটাকে মনে হয়, হার্জি হার্জ, বিজ্ঞানের নাম। হার্জের এক্সপেরিমেন্টটা কোনটা জানো? ওই যে যেটা ওই মাইক্রোস্কোপে, আরে ওই আলো ফেলছিল, ইলেকট্রন বের হচ্ছিল ফটো ইলেকট্রিক ধাতুর মধ্যে। এফেক্ট। হ্যাঁ ফটো ইলেকট্রিক ইফেক্ট তো বলছিল আগের দিন, মানে হুম। ওটা আমাদের টুয়েলভে আছে বললো, কিন্তু তুমি যে বিষয়গুলো বললে ওগুলো বলেছে, মানে আরে ওগুলো বলেছে আমি বলতে সে কোথায় বলেছে বলেছি কি, সেটা আমার নিজেরই মনে পড়ছে না, তুই একটু বল আমাকে। ফটো ইলেকট্রিক ফলো ইলেকট্রিক, তুমি তুমি বোর্ডস বোর্ডস কনসেপ্ট পড়া থেকে বলেছে সেটা। ও আচ্ছা, যে ওই যে অ্যাটমিক স্ট্রাকচার বলতে গিয়ে অ্যাটমিক বলেছিলাম। স্ট্রাকচার, ওখানে হুম হুম তুমি তো বেশ ভালো, স্যারও দেখলাম যে ওইগুলোই বলেছে, কিন্তু খুব মানে খুব বেশি ডিপে গিয়ে বলেনি, কিন্তু বলেছে, মানে জাস্ট বলেছে বলতে এই ব্ল্যাক বডি রেডিয়েশন বলছিল, আমাদের হুম ওই রেডিয়েশন আছে বেসিক্যালি, ওই হুম রিফ্লেকশন, হুম হুম অ্যাবজর্পশন, হুম অ্যাবজর্পটিভ পাওয়ার, মানে ওই যেগুলো তুমি বলেছো, বা 10 আর 11 আলোতে যেগুলো ছিল বেসিক্যালি, হুম মানে ওগুলো বলছিল। হুম। আর ওই ওই যে পরীক্ষাটা বললো, ওই পরীক্ষাটা বলেছে যে কি কি দেখতে পাওয়া গেল, ম্যাক্সওয়েলের থিওরি বা এগুলো বলছে, এগুলো টুয়েলভে আছে নাকি আমাদের ভালো করে নাকি ম্যাথ। এই না কথাটা? না আরে না। মানে ওই তুমি যে পরীক্ষাটা বললে ওইটা স্যার ভালো করে দেখালো না, মানে ওটা কি আমাদের ফিজিক্সে নেই খুব একটা নাকি, মানে বললো না ঠিক ভালো করে, মানে আমাদের মুখে সময় মুখেই থাকতো, বললো। মানে এবার তোদের সিলেবাসে কি, মানে আমাদের সময় ক্লাস 10-এ একটা চ্যাপ্টার থাকতো মডার্ন ফিজিক্স বলে। ওই হুম মডার্ন ফিজিক্সে খানিকটা এইগুলো খুব ওপর ওপর থাকতো। 11-12 বোধহয় ছিল, হ্যাঁ 11-12 থাকতো, 12-এ থাকতো মোস্ট লাইকলি। হ্যাঁ মানে তুমি যেটা ওখানে করে করে দেখিয়েছো, মানে কি কি বক্তব্য দিয়েছে, কিভাবে সেটা ব্রেক করেছে, হ্যাঁ হ্যাঁ। ওটা স্যার ওরম করেও বলেনি যে, বলেছে যে ম্যাক্সওয়েলের যে ওটা মানে বেসিক্যালি ভুল প্রমাণিত, যে বোর্ডের কাছাকাছি থিওরিগুলোই ভালো করে পড়বে, বা রাদারফোর্ড যেটা বলেছিলে তুমি। রাদারফোর্ড বলাটা ঠিক না, রাদারফোর্ড কোয়ান্টামাইজেশনের ধারণাটা দেয়নি। মানে ম্যাক্সওয়েল যে ধারণাটা দিচ্ছিল ওটা অনেকটা মানে ভুল ধারণা, যেটা প্লাঙ্ক পরে ঠিক করেছে বলেছে। এরকম ভুল, এরকম করে বলা একদমই ঠিক না, ভুল ধারণা কি আবার? মানে 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 বোর্ডকে ধরলে অনেকটা কাছাকাছি ঠিক হয় নাকি? ম্যাক্সওয়েলস থিওরি ইজ ফর ওয়েভ নেচার অফ লাইট, ওটা ঠিকই, ভুল কিছু নয়। ঠিক আছে? হ্যাঁ 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 প্রশ্ন যে লাইট কি ওয়েভ না ওয়েভ না, প্রশ্ন হ্যাঁ, ওখানে। মানে এটাই ঠিক বলছিল আছে? আর কি। হ্যাঁ। হুম। না তো ওইখানে কি অনেকগুলো ল, মানে কার্টশফস ল, তারপরে স্টিফেন্স ল, এগুলো বলছিল, মানে এগুলো কি কেমিস্ট্রিতে পড়ানো হয় না নাকি?
আমি তো ওই জন্যই বলছি যে আমি তোকে ব্ল্যাক বডি পড়াইনি, পড়ালে এগুলো আচ্ছা, বলতাম। তাহলে তাহলে ওই তাহলে কেমিস্ট্রিতে ব্ল্যাক বডি কিসের রেসপেক্টে ছিল ওই জায়গাটায়, ছিল তো? কেমিস্ট্রিতে ব্ল্যাক বডি মানে পড়ায়, কিন্তু মানে প্রয়োজন পড়ে না কোনো। মূল কথা হচ্ছে তোকে যদি কোয়ান্টাম এফেক্ট বুঝতে হয়, তাহলে দ্য ফার্স্ট এক্সপ্লেইনড হ্যাঁ, হ্যাঁ। এক্সপেরিমেন্ট যেটা থেকে কোয়ান্টাম এফেক্ট গল্পটা শুরু হয় সেটা হচ্ছে ব্ল্যাক বডি। হুম, ব্ল্যাক বডি রেডিয়েশন, ঠিক আছে? হুম, এবং সেই ব্ল্যাক বডি রেডিয়েশনের গল্প বলতে গেলে এক্সিস্টিং মানে কোয়ান্টাম এফেক্ট আসার আগে বা প্লাঙ্কের কোয়ান্টাম থিওরি আসার আগে হুম, এক্সিস্টিং যে ল গুলো আছে ব্ল্যাক বডির ক্ষেত্রে, যেগুলো দিয়ে ব্ল্যাক বডিকে এক্সপ্লেন করা যাচ্ছিল না, মানে যাচ্ছিল হুম। কিছু কিছু পার্টিকুলার রেঞ্জে যাচ্ছিল, পুরো কার্ভটাকে এক্সপ্লেন করা যাচ্ছিল না। ওই তো যেটা ওখানে যে দেখাচ্ছিল যে কিছুটা মানে হ্যাঁ, ডান দিকে হ্যাঁ, সরে যাচ্ছিল না, বা দিকে সরে যাচ্ছিল হ্যাঁ, এরকম। হ্যাঁ, মানে হ্যাঁ। প্রথম মানে দিকটা ম্যাথমেটিক্যাল হাই, হলে পরের দিকটা মানে যাচ্ছিল না, লো পরের দিক, হ্যাঁ, হ্যাঁ। লো ওয়েভলেন্থ এক্সপ্লেন করা যাচ্ছিল আলাদা একটা ল হ্যাঁ, দিয়ে, হাই ওয়েভলেন্থ আছে। হাই ওয়েভলেন্থ এক্সপ্লেন করা যাচ্ছিল আলাদা একটা ল দিয়ে, ও, বাট পুরো ওইগুলোই মনে জিনিসটাকে পড়ছে, একটা ল দিয়ে হ্যাঁ, এক্সপ্লেন করা যাচ্ছিল না। তো ওইটাই হ্যাঁ। বিভিন্ন লিমিটে মানে ল্যামডা, মানে অনেক খুব ছোট হলে একটা লিমিটে একটা ল আছে। হুম, হুম, একটা হচ্ছে কার্চফস ল, একটা হচ্ছে ওই উইন্স ল আর কি, বেসিক্যালি উইন্স হুম। ডিসপ্লেসমেন্ট ল। তো একটা বললো যে মানে যেটা যেটা বললো মানে আমাদের নেই কিন্তু বলছে পড়ায় পিভোস থিওরি আছে, ওটাও কি তুই পড়েছো? কি একটু ভালো করে বল। প্রিভোস্ট মানে বিজ্ঞানীটার নাম বুঝছো? বা প্রেভোস্ট বা এরকম কিছু। মানে আমি শুনিনি, শুনলেও আমি ভুলে গেছি, কিন্তু আমি মনে করতে পারছি না কোনো থিওরি। মানে এটা বললো যে খুব একটা মানে আমাদের খুব একটা পড়ায় না, বলে যেগুলো পড়ায় হচ্ছে কার্শফস ল, স্টিভেন্স ল, হুম, নিউটনস ল, আর উইন্স ল, মানে উইন্স হুম, ডিসপ্লেসমেন্ট, এই হুম, হুম। চারটেই বললো বললো। কিন্তু আরেকটা হলো, আরেকটা আছে যেটা আমি পড়াবো বললো, প্রিভোস্ট থিওরি বললো, হিট এক্সচেঞ্জের একটা থিওরি। না আমি পড়িনি তাহলে। না, ওটা পড়েছো না এই বলছি। হ্যাঁ, হ্যাঁ তো, তারপরে হ্যাঁ ফেরিস তো ব্ল্যাক ব্ল্যাক বডি। বডি, ফেরিস ব্ল্যাক বডিটা কি মানে বললো যেটা প্রায় 90% ব্ল্যাক বডির মতো কাজ করে, যেটা বললো যে একটা গোল মতো চাকতি নেয়, আর যেখানে একটা আলো ফেলে, ভেতরে কালি 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 মেখে রাখে, মানে ওই যে বেসিক্যালি। আরে হ্যাঁ ঠিক আছে, ব্ল্যাক বডি তৈরি করার বিভিন্ন উপায়, ওটা নিয়ে কোনো আমার ইন্টারেস্ট নেই। আমি যেটা বলতে চাই হুম, যেটা হচ্ছে যে ব্ল্যাক বডি যখন পড়াতে যাবে, যেই পড়াবে যদি ব্ল্যাক বডি রেডিয়েশন পড়ায়, হুম, এবং সেটা তার কি করে এক্সপ্লেন হচ্ছে, সেটা সেটা যদি এক্সপ্লেন করে ব্ল্যাক বডি রেডিয়েশন স্পেক্ট্রাটা কি করে এক্সপ্লেন হচ্ছে, তাহলে তাকে এগুলো বলতে হবে, এবং এগুলো বলে দেখাতে হবে যে এগুলো কোন কোন ক্ষেত্রে ভ্যালিড। তারপরে ব্ল্যাঙ্কেট থিওরি বলা উচিত, যে দেখো ব্ল্যাঙ্কেট থিওরি সমস্ত জিনিসগুলোকে একত্রিত করে দিচ্ছে এবং কোয়ান্টাম নেচারটাকে আরো এস্টাবলিশ করছে। বুঝতে পেরেছি না, বুঝতে পারছি না? হুম। না স্যার তো না কোয়ান্টাম মেকানিক্স পড়ায়, শুধু রেডিয়েশনের ছিল যেন, রেডিয়েশন পার্টটা এগুলো বলেছে। হ্যাঁ, 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 বুঝতে পেরেছি। তা বলেছে যে মানে এক্সট্রা যে পার্টটা সেটা স্যার বলেছে, তাই জন্য আমি বললো যে এখান থেকে কোয়ান্টাম মেকানিক্স হুম, হুম। এর দিক শুরু হয়েছে। আমার সেই জন্যই মানে ওটা কাউকে বলবে না যে হ্যাঁ আমাকে ব্ল্যাক বডি পড়ি, যেটা তোকে ব্ল্যাক বডি আমি পড়াই কিছু, ঠিক আছে? হ্যাঁ, মানে আমি আমি তাই অনেক কিছু মানে বুঝতে পারছিলাম, মানে একটু বুঝতে পারছিলাম যে তারপরে গ্রাফে আমি বলছি গ্রাফটা কেন আঁকছে না, মানে একদম শেষে গিয়ে একদম গ্রাফগুলো মানে গ্রাফটা আঁকলো। আর হুম। তুমি তো একদম প্রথমেই গ্রাফটা এঁকে দিয়ে তারপরে সব বুঝিছো। মানে তার কারণ গ্রাফটা না দেখালে এটা বোঝা মুশকিল না যে কি, মানে কি এক্সপ্লেন হ্যাঁ, করতে চাইছি আর কি কি এক্সপ্লেন করতে পারছি না, ঠিক আছে? এবার এবার আমি আমি বলছি যে ওই যে বেসিক্যালি যে হাই মানে যে বেসিক্যালি ওই কনস্ট্যান্টটা যেখানে ওই টি আর মানে টি ল্যামডা মানে টেম্পারেচার ল্যামডা হুম, কনস্ট্যান্ট হয়। হুম, এবার এই বুঝি ওখানে একটা পয়েন্ট দিকে একটা দাগ হবে না। এবার স্যারকে বলছি, এবার আমি আমি তো ভুলে গেছি পুরো, মানে ওর মনে নেই। হুম, তো বোঝাতে পারছি না, তো স্যার বলছে কি ওই প্যারাবোলা টাইপের, মানে হুম। বেসিক্যালি ওটা জুড়লে অনেক জায়গায় নাকি বলে যে প্যারাবোলা হয়, কিন্তু ওটা আসলে হয় না বললো। মানে আমাকে যখন না, না, আমাকে ওটা যখন জুড়লে মানে বলেছিলাম। হচ্ছে আচ্ছা, যে এরকম অনেকগুলো গ্রাফ হয় হ্যাঁ, হ্যাঁ, একই, হ্যাঁ, ঠিক হ্যাঁ, আছে, হ্যাঁ। এইগুলো জুড়লে একটা প্যারা হলে এরকম বুঝে বলতে চাইছে আমার ধারণা। কিন্তু বললো ওটা প্যারাবোলা হবে না, মানে ওটা ভুল প্যারাবোলা বললো হয় মানে। না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, মানে হুম, আমাকে ওরকম করে বলেছিল যে মানে বেসিক্যালি জানে হয়তো যে আমি ভুলটা জানি, তাই জন্য আমাকে ওইভাবে বলেছিল। তা আমি হুম। তো বুঝতে পারছি না, আমি তো ভুলটাও যে জানি না সেটা আমি হ্যাঁ বলে দিয়েছি, তখন আমি তখন হ্যাঁ বলে দিয়েছি। এবার বললো যে না ওরকম ব্যাপার না, তখন ল্যামডাটা অন্যরকম হয়ে যাবে, মানে ওই হুম। ল্যামডাতে হয় না প্যারাবোলা। তুই রানার কাছে পড়ছিস তো ফিজিক্স? হ্যাঁ, হ্যাঁ, বেশ, ঠিক আছে, আমরা শুরু করি। হ্যাঁ, থার্ড ল দিয়ে শেষ করবো। থার্ড লর মূল বক্তব্য আমরা খুব ডিটেলে যাব না। সেটা হচ্ছে যে অ্যাট 0 কেলভিন এনট্রপি, এটা আমরা অ্যাবসলিউট এন্ট্রপি ভ্যালুর কথা বলছি, ঠিক আছে? আমরা কিন্তু এখনো অ্যাবসলিউট এন্ট্রপি ভ্যালু নিয়ে কোনো কথা বললাম, শুধু এন্ট্রপি চেঞ্জ নিয়ে কথা বলছি, মাইন্ড ইট। থার্ড ল আচ্ছা। অ্যাবসলিউট এন্ট্রপি নিয়ে কথা বলে। তাহলে অ্যাট 0 কেলভিন, অ্যাবসলিউট এন্ট্রপি বলতে? আমরা যেমন বলেছি যে আমরা এনথালপির মান নিয়ে কথা বলিনি,
হ্যাঁ হ্যাঁ এন্ট্রপি মান হ্যাঁ নিয়ে কথা হ্যাঁ বলি, আমরা এন্ট্রপি চেঞ্জ এনথালপি চেঞ্জ নিয়ে কথা বলছি, ঠিক আছে? এইটা বলছে হ্যাঁ। অ্যাবসলিউট ভ্যালু, পরম মান, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। At 0 Kelvin, entropy of a perfect crystal. মানে আমরা তাতে ইউ ইউ অ্যাবসলিউট ইউ নিয়েও তো কথা বললি, মানে অ্যাবসলিউট না, ইউ বলিনি এইচ। বলিনি বলিনি। হুম। হ্যাঁ। এই এন্ট্রপি একমাত্র জিনিস যার অ্যাবসলিউট ভ্যালু মেজার করা সম্ভব, এবং সম্ভব এই থার্ড লয়ের কারণে দেখাচ্ছে একটুখানি। At 0 Kelvin, entropy of a perfect crystal is equals to 0. দিস ইজ বেসিক্যালি থার্ড ল, ঠিক আছে? দিস ইজ আ ফর্ম অফ থার্ড ল, ঠিক আছে? এটাকে বলে নার্সড স্টেটমেন্ট অফ থার্ড ল। দেখ, আমি তাদের চলে যাচ্ছে না, আপাতত ধর এটাই থার্ড ল, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি বলছে যে একটা নিখুঁত ক্রিস্টাল যদি হয়, একটি পারফেক্ট ক্রিস্টাল, কেলাস, 0 কেলভিনে সেই কেলাসটার এন্ট্রপি ভ্যালু 0 হবে, ঠিক আছে? আচ্ছা। এটার গুরুত্বটা কোথায়? আমি খুব ডিটেল নিয়ে কথা বলবো না, তোদের নেইও। এটার গুরুত্বটা এখানে যে যদি আমি, মানে মনে কর আমরা ডিএস কিভাবে ডিফাইন করেছিলাম, তোর যদি মনে থাকে যে ডিএস ইকুয়ালস টু ডি কাট কিউ রিভার্সেবল বাই টি, ঠিক আছে? হুম এবার আমরা এটাকে যদি ইন্টিগ্রেট করি S1 থেকে S2, ঠিক আছে? এবং S1টা ধর S1 অ্যাট T1 টেম্পারেচার, আর S2 অ্যাট T2 টেম্পারেচার, ঠিক আছে? তাহলে সেটাকে আমরা এখানে ইয়ে করতে পারি, হুম T1 টেম্পারেচার থেকে T2 টেম্পারেচার। হুম তাহলে বাঁ দিকটা আমার কি হয়ে যাবে? S2, আমি ব্র্যাকেট লিখছি, মানে T2 টেম্পারেচারে S2 মাইনাস S1 T1 টেম্পারেচারে, তাই তো? ডিএস ইন্ডিকেট করলে তো এস হয়, এস এর লিমিট বসিয়ে দিলে হুম উপর নিচে এরকম হবে। হুম আর এটা কি হয়ে যাবে? ডি কাট কিউ রিভার্সিবল। আমি এখন মানে এই ইন্ডিকেটর করতে পারবো না, যতক্ষণ না ডি কাট কিউ রিভার্সিবল জানতে পারবো, T1 থেকে T2, ঠিক আছে? হুম এইবার ইফ দ্য লোয়ার লিমিট T1 ইকুয়ালস টু 0 কেলভিন, তাহলে কি হয়ে যাবে? S2 T2 মাইনাস S1 0 ইজ ইকুয়ালস টু 0 থেকে T2 ডি কাট কিউ রিভার্সিবল বাই টি। হুম। এবার আমি জাস্ট কথার কথার জন্য ধরে নিচ্ছি যে এইটা পারফেক্ট ক্রিস্টাল, মানে এটা পারফেক্ট ক্রিস্টালের জন্য আমরা ক্যালকুলেট করছি, ঠিক আছে? ঠিক আছে, তখনই এইটা কি হয়ে যাবে? 0 হয়ে জিরো। যাবে। তার মানে হুম S2 at T2 ইজ জাস্ট 0 কেলভিন থেকে T2 কেলভিনে যাওয়ার জন্য যে ডিকাট কিউ রিভার্সিবল বাই টি এর সামেশনটা। তাহলে এইটা ব্যবহার করে কিন্তু আমরা সেটা ওখানেও দেখিয়েছিলাম, আমরা তখন বলিনি যে কোন কন্ডিশনে এসটা 0 হয়, কিন্তু বলেছিলাম যে কোনো কন্ডিশনে যদি এই ইনিশিয়াল এটা 0 হয়ে যায়, তাহলে আমি এস এর মান জানতে পারবো। এইটা হ্যাঁ এতক্ষণ এটা হ্যাঁ। কি ছিল? ওই ডেল্টা এস, হ্যাঁ, ঠিক আছে? ওইভাবেই তুমি ওখানে এস ইজুকাল টু ওইটা লিখে হ্যাঁ, দিতে এস যে টি ইকুয়ালস টু ওয়ানটা বলেছিলাম। জিরো হয়ে যায়, যে টি এক্স্যাক্টলি ওয়ানটা এক্স্যাক্টলি। জিরো হয়ে যায়। তাহলে ইন জেনারেল কি বলতে পারি? এস অ্যাট আ পার্টিকুলার টেম্পারেচার, সেটা কি করে পাবো? আমি অ্যাবসলিউট ভ্যালু ওই জিনিসটার জন্য আমাকে 0 থেকে T2 তে, মানে ওই টেম্পারেচার অবধি এই সামেশনটা করতে হবে। হ্যাঁ অবশ্যই এই হ্যাঁ সামেশনটা তখন ভ্যালিড, মানে এই জিনিসটা তখন ভ্যালিড যখন এটা পারফেক্ট ক্রিস্টাল হবে এবং এটা 0 হবে, 0 কেলভিন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ বা হ্যাঁ। 0 কেলভিনে এন্ট্রপির ভ্যালুটা খুব কমই হয় আসলে, তো তুই অ্যাপ্রক্সিমেটলি সবার ক্ষেত্রে এটা ইউজ করতে পারবি, অলমোস্ট সবার ক্ষেত্রে, ঠিক মানে আছে? এন্ট্রপি শূন্য হবে না কখনো কোনো টেম্পারেচারে? পারফেক্ট ক্রিস্টালের ক্ষেত্রে 0 কেলভিন হবে, আচ্ছা। ঠিক আছে? পারফেক্ট ক্রিস্টাল বলতে কি, মানে কি ধর্ম, কি পারফেক্ট ক্রিস্টাল? মানে ক্রিস্টালের ক্ষেত্রে অনেক সময় অনেকগুলো আহ, মানে ইয়ে থাকে, কি বলে ওটাকে, ডিফেক্ট থাকে ক্রিস্টালের ক্ষেত্রে, ঠিক আছে? মানে তো এনএসিএল এর ক্রিস্টাল তো, আমরা এনএসিএল স্ট্রাকচার এখানে দেখিয়েছিলাম যে একটা হিক্স, মানে হ্যাঁ 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 নট হ্যাঁ কিউবিক বাট ফেস সেন্টার ল্যাটিস। এবার হ্যাঁ। ডিফেক্ট মানে হচ্ছে কোনো একটা এনএসিএল, কোনো একটা এনএ প্লাস আর নিজের জায়গা থেকে একটু সাইডে সরে রয়েছে, কোনো একটা সেল মাইনাস একটু নিজের জায়গা থেকে সরে আছে, বা কোনো একটা জায়গায় এনএ প্লাস এর জায়গায় হঠাৎ করে একটা কে প্লাস ঢুকে আছে, ঠিক আছে? মানে কোনো একটা ইম্পিউরিটি ঢুকে আছে, ঠিক আছে? তাহলে তখন আর ক্রিস্টালটা পারফেক্ট ক্রিস্টাল থাকছে না। বুঝতে পারছি কি বলতেছে? হ্যাঁ। পারফেক্ট মানে হচ্ছে যে 100% পিওর, এবং যেখানে যেখানে ওর আয়ন গুলো থাকার কথা ঠিক সেখানে সেখানেই আছে, সেটাকে বলে পারফেক্ট ক্রিস্টাল। বুঝতে পেরেছি? কোনো কিছু পারফেক্ট বানানো যায় না? যায় ক্রিস্টালের ক্ষেত্রে, মানে সম্ভব, কারণ ক্রিস্টালের ক্ষেত্রে না একটা ওর একটা ইন্টারনাল সিমেট্রি আছে তো, ফলে ক্রিস্টালের ক্ষেত্রে সম্ভব। 100% পারফেক্ট তো কোনোই মানে হবে না, মানে 100% পারফেক্ট মানে ওই আর কি সমস্ত সত্য কথা আর কি। সমস্ত সত্য বলে তো কিছু হয় না গোছের ব্যাপার, বাট স্টিল ক্রিস্টালের ক্ষেত্রে অনেক ক্লোজ টু পারফেক্ট পৌঁছানো সম্ভব। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? আচ্ছা। এটা 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 যদি আমি মানে এটা যদি আমি একটুখানি ফিজিক্যালিটি বোঝাতে চাই,
তুই মনে কর আমরা যখন এন্ট্রপি নিয়ে গল্প করেছিলাম খানিকটা সাইড বাই দিয়ে আমরা ছুঁয়ে গেছিলাম যে এন্ট্রপিটা তো একটা ডিসঅর্ডার মেজার করছে, হ্যাঁ এবং সেখানে আমরা খানিকটা বলেছিলাম একটা অনিশ্চয়তাও মেজার করছে খানিকটা। ঠিক আছে, তুই যত নিশ্চিত হবি হ্যাঁ কোনো হ্যাঁ। জিনিস সম্পর্কে তত বেশি ইনফরমেশন তোর কাছে আছে, তত কম এন্ট্রপি জিনিসটা। আর যত হুম অনিশ্চিত হবি যে পাঁচটা সম্ভাবনা আছে, পাঁচটা হওয়ার, এবং প্রত্যেকটাই সমান সম্ভাবনা, তাহলে সব থেকে বেশি অনিশ্চিত তুই এই জায়গায় রয়েছিস, ঠিক আছে? বুঝতেই পারছি না কোনটা। হুম যদি 20টা সম্ভাবনা এবং প্রত্যেকটা সমান সম্ভাবনা, তাহলে আরো বেশি অনিশ্চিত হয়ে যাবে ব্যাপারটা। বুঝতে হুম। পারছিস? তাহলে অনেক বেশি ইনফরমেশন আছে, তাই অনেক তো? বেশি ইনফরমেশন। আসলে পারফেক্ট ক্রিস্টালের ক্ষেত্রে 0 কেলভিনে ওর স্ট্রাকচারটা একটাই পসিবল স্ট্রাকচার হতে পারে, একটাই, আর কোনো স্ট্রাকচার হতে পারে না। সেই জন্য অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য এন্ট্রপি 0 হয়ে যায়। বুঝতে পারছিস, আচ্ছা বুঝতে পারছিস না? আচ্ছা। মানে জিরো কেলভিনে, জিরো কেলভিনে বুঝতেই পারছিস সমস্ত ইয়ে মানে কোয়ান্টাম মেকানিক্যালি না ক্লাসিক্যালি কথা বললে সমস্ত মোশন আটকে যাবে। ঠিক আছে, গ্যাসের ক্ষেত্রে ভাব না যে টেম্পারেচার ডিপেন্ডেন্ট, তো ভেলোসিটি গুলো সমস্ত জিনিসগুলো টেম্পারেচার ডিপেন্ডেন্ট। হুম তাহলে 0 কেলভিনে পৌঁছে গেলে অ্যাজ পুরো ফ্রিজ করে যাচ্ছে সবাই। তাহলে প্রতিটা অ্যাটম ফ্রিজ করে গেছে, একটা পার্টিকুলার অ্যারেঞ্জমেন্টে একদম ফ্রিজ হয়ে রয়েছে, একটাই পসিবল অ্যারেঞ্জমেন্ট রয়েছে। সেই জন্য কোনো ডিসঅর্ডার নেই, কোনো আনসার্টিনিটি নেই ক্লাসিক্যালি দেখলে। হুম বুঝতে পারছি, সেই জন্য অ্যাবসলিউট হুম। ভ্যালু ইন্টারভিউ ছিল হচ্ছে। বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না? হ্যাঁ বুঝতে পেরেছি। হুম। এর সাথে কিন্তু একটা কানেক্টেড কনসেপ্ট, সেটা হচ্ছে কানেক্টেড। অ্যাবসলিউট জিরো। মানে অ্যাবসলিউট জিরো যখনই বলবি তখন বুঝতে হবে টেম্পারেচারের কন্টেক্সটটা বলছি, ঠিক আছে? হ্যাঁ। অ্যাবসলিউট জিরো ক্যান নট বি রিচেবল ইন ফাইনাইট নাম্বার অফ স্টেপস। হুম তাহলে কোনো সসীম নাম্বার অফ স্টেপে 0 কেলভিনে পৌঁছানো সম্ভব না। ঠিক আছে, এটা নিয়ে আমি খুব ডিটেলে কথা বলবো না, তো নেইও। বাট এটাকে আমি খানিক ফিজিক্যালি বোঝানোর চেষ্টা করছি। তুই একটা জিনিসকে কিভাবে কুল করি যদি ভাবার চেষ্টা করি, ধর 100 ডিগ্রি সেলসিয়াসে কোনো একটা বস্তু রয়েছে 373 কেলভিন, তুই কিভাবে কুল করিস? ওর থেকে হিটটাকে এক্সট্রাক্ট করে নিস, আরো হিট এক্সট্রাক্ট করে নিস, আরো হিট এক্সট্রাক্ট করে নিস। এবার তুই বোঝার চেষ্টা কর যে যত তুই লোয়ার টেম্পারেচার বস্তুটাকে নিয়ে যাচ্ছিস, অ্যাজ ইফ ওর মধ্যে এক্সট্রাক্ট করার জন্য হিটটাও কমে যাচ্ছে। একদম। এবং অ্যাবসলিউট জিরোতে ওর মধ্যে প্রায় কোনো মানে এক্সট্রাক্ট করার মধ্যে আর কোনো হিট নেই। ঠিক আছে, ফলে তুই যত জিরোর কাছাকাছি যাবি তত তোর জন্য হিট এক্সট্রাক্ট করাটা কঠিন হতে থাকবে। বুঝতে পারছিস কি বলতে চাইছি আমি? হ্যাঁ এবং সেই জন্য মানে এরকম করে ভাব যে একটা বালতি যার থেকে জল বের করছিস, যেমন বালতিটা ফুল ভর্তি রয়েছে, তুই সহজেই ঢেলে নিচ্ছিস, জল বেরিয়ে যাচ্ছে, আরো ঢেলছি, বুঝতে জল বেরিয়ে পেরেছি। যাচ্ছে। এবার ভাব যে বালতি একদম তলায় জল লেগে রয়েছে, তুই ওটাকে বা হ্যাঁ, বুঝতে বালতির গায়ে যে জলটা লেগে আছে সেটা আমি বের করতে বের পারবো না। করতে পারবি না। বুঝতে পারছিস তো? এইটা এন্ট্রপির কনটেক্সটে দেখলে এরকম করে দেখা যেতে পারে যে তুই একটা বস্তু থেকে মানে তুই যদি ভাবিস যে 0 কেলভিনে ওর এন্ট্রপিটা 0 হবে, ঠিক আছে? এবার ধর একটা হুম বস্তু রয়েছে, এই বস্তুটাকে তুই এখান থেকে হিট এক্সট্রাক্ট করছিস, মানে ওর এন্ট্রপিটা কমাচ্ছিস। ঠিক আছে, তাহলে এই এন্ট্রপি কমাচ্ছিস, হিট এক্সট্রাক্ট করছিস, আরো এক্সট্রাক্ট করছিস, আরো এক্সট্রাক্ট করছিস, আরো এন্ট্রপি কমছে, কারণ টেম্পারেচার কমছে, যত লো টেম্পারেচার আছে এন্ট্রপি অ্যাবসলিউট ভ্যালু অফ দ্য এন্ট্রপিও কমছে। ঠিক আছে, এবার তুই তার মানে বেসিক্যালি কি করছিস যে এখান থেকে হিট নিয়ে যদি এটাতে দিস, কিন্তু মানে জিরো মানে জিরো কেলভিন, তাই তো? 0 কেলভিন, অবশ্যই 0 কেলভিন। তাহলে এটা থেকে যখন যখন এন্ট্রপিটা এর কমিয়ে কোথাও একটা এন্ট্রপি বানাচ্ছিস, যখন এর থেকে হিট নিয়ে অন্য কোথাও হিট দিচ্ছিস, তাহলে তুই একটা এন্ট্রপিক্যালি আনফেভারেবল প্রসেস করছিস। এর এন্ট্রপি অলরেডি কম, কারো একটা এন্ট্রপি বেশি। তুই হ্যাঁ। এর টেম্পারেচার কমানোর জন্য এখান থেকে এন্ট্রপি নিয়ে একটা অন্য মানে এন্ট্রপি কম থেকে এন্ট্রপি বেশির দিকে ট্রান্সফার করছিস। ঠিক আছে, হুম ফলে এটা যত 0 কেলভিনের কাছাকাছি যাবে এই ট্রান্সফারটা তত মুশকিল, তত মুশকিল, তত মুশকিল হতে যাবে। এবং এই জন্যই কোনো ফাইনাইট নাম্বার অফ স্টেপে মানে যদি একটা স্টেপে কতটা তুই টেম্পারেচার কমাতে পারবি এরকম ভাবিস, তুই দেখবি যত যাবে তত প্রতি স্টেপে হিট এক্সট্রাকশনটা কমে যাবে, কমতেই থাকবে, কমতেই থাকবে, কমতেই থাকবে। এবং এক সময় গিয়ে মানে আচ্ছা। মানে আর মানে পারবি না। ভগ্নাংশে চলে যাবে, তাই তো? মানে হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। মানে 1/2 বা 1/4 মানে প্রথম স্টেপে যত হলো তার থেকে তার তারও মানে কম, হ্যাঁ তারও কম, তারও হ্যাঁ। কম। এবং তো এটা ওটা এটা এটা ইনফাইনাইট স্টেপ। হ্যাঁ এর ইনফাইনাইট স্টেপ দরকার হবে। তো কুলিং করার একটা উপায় বলে অ্যাডিয়াবেটিক কুলিং। অ্যাডিয়াবেটিক কুলিং কি তোরা একটু ভাবলেই বুঝতে পারবি যে আমি যদি কোনো কিছুকে অ্যাডিয়াবেটিকলি এক্সপ্যান্ড করতে দিই, হিট তো বাইরে থেকে নিচ্ছে না,
হ্যাঁ, বলেছিলাম যে অ্যাডিয়াবেটিক এক্সপানশনে কি হয়, তাহলে ওয়ার্ক করছে, হিট হ্যাঁ, বাইরে থেকে নিচ্ছে না, তাহলে হ্যাঁ, ইন্টারনাল এনার্জি ইউজ করে ওয়ার্ক করতে হবে ওকে। হ্যাঁ, ইন্টারনাল এনার্জি ইউজ করে ওয়ার্ক করলে কি হবে, ওর টেম্পারেচার কমে যাবে। ঠিক আছে। হ্যাঁ, তো অ্যাডিয়াবেটিক এক্সপানশন করলে সেটা কুল হবে। তাহলে অ্যাডিয়াবেটিক এক্সপানশন ইজ আ ওয়ে অফ কুলিং থিংস আর কি। ঠিক আছে। তো সেখানেও তুই যদি দেখিস, আমি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দেখাচ্ছি, বাট মানে ভলিউম বাড়বে, টেম্পারেচার কমবে অ্যাডিয়াবেটিক এক্সপানশন, বুঝতে পারছিস তো নাকি বুঝতে পারিস না? হ্যাঁ। বুঝতে না পারলে কার্য বল কিন্তু। কার্য হিসাবে তাপটা বেরিয়ে যাবে, আর তাই তো? যেসবে তাপ বেরোবে, এটা ভুল না, ভুল। আচ্ছা, ইন্টারনাল এনার্জি না কমে যাবে। হ্যাঁ, ফলে টেম্পারেচার কমে যাবে। ঠিক আছে। তাহলে আমি যদি অ্যাডিয়াবেটিকলি কুলিং এর কার্ভটা দেখি, আমি আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দেখাচ্ছি, বাট আমি মোটামুটি এখানে এটাকে ধর, এটা ভলিউম, এটা টেম্পারেচার। ঠিক আছে। কার্ভটা এরকম ভাবে হয়, খানিকটা এরকম। ঠিক আছে। এবার তুই বোঝার চেষ্টা কর যে ভলিউম যখন ইনফাইনিটে চলে যাবে, তখন টেম্পারেচারটা জিরো হবে। ঠিক আছে। বাট ভলিউম ইনফাইনাইট কখনো যাবে না, বুঝতে পারছিস? মানে সে আবার সেই ফাইনাইট কোনো ভলিউমে টেম্পারেচার জিরো পাবে। বুঝতে পারছিস না বুঝতে পারিস না? হ্যাঁ, হ্যাঁ। হুম। তো মূল ব্যাপারটা এটাই যে এই জন্য অ্যাবসলিউট জিরো তে না, অ্যাবসলিউট ফাইনাইট জিরো নাম্বার, মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই তো? মানে মানে 273 কেলভিন। -273 কেলভিন। সরি সরি সরি, -273 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, হ্যাঁ। এই হচ্ছে। তো যেহেতু আমরা -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিনে ফাইনাইট নাম্বার অফ স্টেপে রিচ করতে পারবো না, ফলে নেগেটিভ কেলভিনে তো যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। ঠিক আছে। সেই জন্য বলা হয় যে টি সব থেকে নেগেটিভ কম হবে না। টেম্পারেচার কি পসিবল? T0 0 কেলভিন। কেলভিন। ঠিক আছে। তার নিচে পসিবল না। তার মানে টেম্পারেচার নেগেটিভ হতে পারে না ফিজিক্যালি। বুঝতে পারছিস? হুম। টেম্পারেচার নেগেটিভ ফিজিক্যালি ইজ এ, হয়তো ডিফারেন্ট, আরেকটা ইন্টারেস্টিং জনরা, যেটা নিয়ে আমরা অবশ্যই কথা বলবো না, বাট জাস্ট আমি হিন্দি। টেম্পারেচার টেম্পারেচার আমি কত দেখছিলাম জানি, মানে প্রায় সূর্যের টেম্পারেচার করে ফেলেছিল ল্যাবে কোথাও একটা। মানে ওটা করা যায়, তাহলে ল্যাবে যদি ওটা করা যায় তাহলে -273 করা যাবে নিশ্চয়ই। মানে এইটাই তো এই বাধাটা, এখানেই তো এই বাধাটা রয়েছে, এটা ফিজিক্যাল প্রিন্সিপাল রয়েছে, কেন করা যাবে না? তাহলে আমি বাড়াতে পারবো যত খুশি, মানে তো কোনো তো মানে মানে আপাতত তো মানে কোনো মানে ফিজিক্যাল প্রিন্সিপাল নেই মানে যে ওই বেসিক্যালি ইয়ে আপার করতে বাউন্ড। পারো, মানে ওইটাকে কি বলে? আরে, ওই হাইড্রোজেন হাইড্রোজেন রিয়াকশন বেসিক্যালি। হাইড্রোজেন, হ্যাঁ হ্যাঁ। আরে তো তুই মানে ওটা এরকম কি করে বলা ভাব যাবে? না, ফিউশন সূর্যের ফিউশন ফিউশন করাতে পারো সূর্যে যেটা যেটা ঘটছে। ফিউশন না ফিউশন, না না, ফিউশন, হ্যাঁ। সূর্যে যেটা ঘটছে তুই যদি সেখানে এখানে সেটা ঘটাতে পারিস, তাহলে কেন টেম্পারেচার ওখানে রিচ করতে পারবে? অবশ্যই পারবে। এইটা বোঝার চেষ্টা কর যে এই ফিজিক্যাল প্রিন্সিপালটা টেম্পারেচারের একটা লোয়ার বাউন্ড দিচ্ছে, আপার বাউন্ড দিচ্ছে না কিন্তু। হ্যাঁ, লোয়ার লোয়ার বাউন্ড বাউন্ড হচ্ছে। দিচ্ছে যে এইটা মিনিমাম, এর নিচে তুমি যেতে পারবে না, এবং এইটাতেও যেতে পারবে না ইভেন। ঠিক আছে, হ্যাঁ, ফাইনাইট নাম্বার হ্যাঁ, স্টেপ। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আপার বাউন্ড তো নেই কোনো, যাও যত খুশি যাও না। আপাতত হুম, কোনো আপার বাউন্ড জানেনি টেম্পারেচার। ঠিক আছে। বুঝতে পেরেছি। ইউ গট ইট? একদম। নাকি শেষ চ্যাপ্টার নাকি আটটা আছে? চ্যাপ্টার শেষ। হোমওয়ার্ক আমি জানি কতদূর দিয়েছিলাম, কিন্তু জাস্ট আমি এখানে বলে রাখছি, যদি হোমওয়ার্ক 25 অব্দি দিয়েছিল, 25, হ্যাঁ, তাহলে 25। 26, 6.26 আর 27 সংক্রান্ত আগের প্রশ্ন। দিন খুব বেশি হোমওয়ার্ক দিয়েছিল। সংক্রান্ত প্রশ্ন। আচ্ছা, ঠিক ওখানে আছে। একটা কোশ্চেন ছিল, হ্যাঁ। আমি দেখেছি, ওটা লিখে নি আচ্ছা, এটা। হোমওয়ার্কটা মোটামুটি পরে আলোচনা করছো না, পরে চ্যাপ্টার না শুরু করলে মুশকিল হয়ে যাবে। পরে চলো শুরু করি। আচ্ছা, এখন 12টা 5 বাজে, 5 মিনিটের ব্রেক হবে। আচ্ছা ঠিক আছে, 5 মিনিট 10 মিনিট, ব্রেক। 10 মিনিট মানে 12টা তোমার ওখানে এখন। এই যে ঘড়িতে বারোটা দেখতে পাচ্ছি 12টা 11 বাজে, আইপ্যাডে এগারো ঘড়ি বারোটা 16তে শুরু 11 বাজে। করতে 16তেই শুরু করতে হবে? 20তে হবে। শুরু 16তে। কর। না 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 না, 20তে। অনেক আরে দূর তো বাইরে আছে। আরেকদিন তো পড়বো, বুধবার, এই যেটা হ্যাঁ, বাকি থাকবে যেটুকু। ঠিক আছে, দেখা যাক না, পরীক্ষা আসছে কিন্তু একটু ইয়ে করতে হবে কিন্তু, ইকুইলিব্রিয়াম। পরীক্ষা তো আসবেই। পরীক্ষা আরে না, আসবে, আমি বলছি পরীক্ষা তো আসবে, পরীক্ষা তো যাবে। আমি তো এক ক্লাসেই থাকবো নাকি আমরা? ওরকম ব্যাপার এখন, যাই হোক।